থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটা আমি শেয়ার করব এটা আমার যে জেলা রাজবাড়ী জেলার ঘটনা। তো ঘটনাটি দিয়েছে আমাদের রাজবাড়ী ভৌতিক টিমের সদস্য সজীব। রাসেল ভাই, ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাতি, তার নাম হচ্ছে নিরঞ্জন। জি। ওনারা পেশায় হচ্ছে আপনার ওই জেলে সম্প্রদায় আর কি। ওনারা মাছ ধরাটা ওনাদের এখনো প্রফেশন, ওনারা এই কাজটাই এখনো করছেন আর কি। তো ওই নিরঞ্জনের দাদার সঙ্গে ঘটনাটির সময় 1980 সালের দিকে। তো তখন রাসেল ভাই আমাদের রাজবাড়ী জেলার পাশে যেই নদীটা, রাজবাড়ী জেলা তো পদ্মা নদী রাজবাড়ী এবং পাবনার মধ্যবর্তী যে নদীটা আর কি, পদ্মা নদী, এই পাশে পাবনা, এই পাশে রাজবাড়ী। জি। তো সাধারণত এই যে এখন যে সময়টা রাসেল ভাই, এই যে এই মুহূর্তে যেই সেপ্টেম্বর অক্টোবর, এই সময়টা এই শেষ দিকে এসে ওই যে আপনার শেষ দিকে এসে যে ইলিশ মাসে যে ডিম পাড়ার যে মৌসুমটা আসে আর কি, ঠিক এমন একটা মৌসুমের ঘটনা এখন শেয়ার করব আমি। তো দেখা যাচ্ছে যে ওই সময় জেলেদের ভিতরে মাছ ধরার একটা এটা বেশি সৃষ্টি হয়, কারণ ওই সময় যেহেতু ওই সমুদ্র থেকে ইলিশ মাছগুলো ডিম পাড়ার জন্য চলে আসে স্বাদু পানিতে, তখন মাছও অনেক বড় বড় মাছ পাওয়া যায়। ওই সময় চাহিদাটাও মাছের বেশি থাকে আর কি বাজারে। তো নিরঞ্জনের যিনি দাদা ছিলেন, তো উনি বেশ শক্ত সামর্থ্য একজন মানুষ ছিলেন। তো দেখা যাচ্ছে যে ওনাদের আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না, যার কারণে যেই মাছ যা পেত ওটা যদি আবার সকালবেলা এসে বিক্রি করার পরে দেখা যাচ্ছে সেটা ভাগাভাগি করতে হতো। দেখা যাচ্ছে অনেক কম টাকা হয়ে যেত, সংসার চালাতে কষ্ট হতো। যেহেতু ওনার শরীরে উনি খুব শক্ত সামর্থ্য লোক ছিলেন, উনি চেষ্টা করতেন একাই যেন উনি মাছ ধরতে পারেন। জি। তাতে কি হতো, তাহলে হয়তো যতটুকু ধরলেন হয়তো বিক্রি করে একাই উনি ওই টাকাটা পেলে পরিবারের জন্য উনি বেশি করে খরচ করতে পারবেন। এই জন্য উনি চেষ্টা করতেন কষ্ট হলেও একাই যেন উনি মাছটা ধরেন। তো ওই সময়ে সবার ভিতরে একটা চিন্তা ছিল যে যত গভীরে নদীর গভীরে যায় মাছ ধরতে পারবে, গভীর পানিতে, সে তত বড় বড় মাছ পাবে। কিন্তু সাধারণত রাসেল ভাই এই সময়টাতে কিন্তু নদীর যে মোহনাগুলো বা এইগুলো বেশ উত্তাল হয় আর কি। তো এই জন্য, আর ওই সময় তো অত বড় বড় নৌকা ছিল না, সবাই মোটামুটি একটু ডিঙি নৌকার মতো করে নিয়ে মাছ ধরতো। এই জন্য তারা ওই বেশি ঢেউ যেখানে আছে ওখানে নৌকা নিয়ে যেত না। তো নর্মালি যেখান থেকে সেফ জোন আর কি, ওখান থেকে মাছ ধরার চেষ্টা করতো আর কি। এখন নিরঞ্জনের যিনি দাদা ছিলেন, উনি একদিন ওনার ওই যে পঞ্জিকার হিসাব টিসাব করে, ওনারা হয়তো অনেক ধরনের হিসাব নিকাশ করেন আর কি। তো হিসাব নিকাশ করে চিন্তা করেন আজকের দিনে পূর্ণিমার দিন, তো আজকে হয়তো একটু গভীর যদি জায়গায় যেতে পারি, বেশি গভীর জায়গায়, তাহলে হয়তো মাছ আরো বেশি পাবো। ওই চিন্তা করেন উনি। ওই চিন্তা করে বাসা থেকে বের হয়ে নৌকা নিয়ে যাচ্ছেন। এখন আশেপাশে রাসেল ভাই এখানে একটা বিষয় বলে রাখি, যারা মাছ ধরে মোটামুটি ওরা সবাই নিজেরা মিউচুয়াল করে নেয় যে তুমি এই পাশে ধরবা, আমি এই পাশে ধরবো, সে ওই পাশে ধরবে, মোটামুটি একটু জায়গা একটু এরিয়া করে নেয়, যাতে করে ঝামেলা না হয় আর কি। তো ওই দিন ওনার যেই জায়গাটাতে মাছ ধরার কথা, উনি ওই জায়গাতে মাছ না ধরে উনি নৌকা নিয়ে চলে যাচ্ছেন। তো যেহেতু ওই জায়গা ছেড়ে উনি চলে যাচ্ছেন, অন্যান্য মাঝিরা অন্যান্য জেলে যারা আছে নৌকা নিয়ে ওখানে চলে আসে রাতের বেলা। তো তাদেরকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, তুমি কোথায় যাও? তখন বলে এই যাই একটু সামনের দিকে। বলে সামনে ওদিকে কোথায় যাও? ওদিকে তো গভীর নদী। বলে না, একটু ঘুরে আসি, একটু কাজ আছে। তখন যেহেতু উনি যাচ্ছিলেন, অন্যরা তাকে আর কোনো কিছু বলে নাই, তারা নিজেদের মতো মাছ ধরছেন আর কি। তো রাসেল ভাই উনি এইভাবে যেতে যেতে ওনার মনে হচ্ছে আরেকটু সামনে যাই, ওনার কাছে এটা মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে আরেকটু সামনে যাই। এরকম সামনে যেতে একদম যে জায়গাটা সবচেয়ে বেশি উত্তাল, ওইখানে উনি চলে আসতেন না। উনি বলছেন এই জায়গা মনে হয় একটু গভীরতা বেশি, তো এইখানে আমি জাল ফেলি। তো ওনার যে ইলিশ মাছ ধরার যে জালটা, ওই জালটা উনি ফেলেন। ওনাদের যেই জাল ফেলার যে সিস্টেমটা, সেই সিস্টেমেটিক ওয়েতে উনি জাল ফেলেন। সাধারণত রাসেল ভাই আমার কাছে যতটুকু বলেছে আর কি, যে ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলার মোটামুটি 25 থেকে 30 মিনিট ওয়েট করতে হয়, তারপরে জাল আস্তে 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 উপর দিকে তোলে আর কি। তো উনি জাল ফেলার মিনিট 5 মধ্যে ওনার কাছে মনে হচ্ছিল জালে হয়তো বা বেশ কিছু মাছ আটকা পড়েছে। তো উনি জাল আস্তে আস্তে টেনে তোলা শুরু করছেন। সত্যি রাসেল ভাই বেশ স্বাভাবিক আকৃতি থেকে বেশ বড় বড় ইলিশ মাছ উনি পেয়েছেন, এবং দেখছেন যে অনেক ইলিশ মাছ উনি পেয়েছেন। তো উনি চিন্তা করলেন যে সেই ছোটবেলায়
যখন বাপ দাদাদের সাথে মাছ ধরতে আসছি তখন এরকম এত বড় বড় মাছ বা এতগুলো মাছ একসাথে পেয়েছিলাম। এত বছর এই প্রথম আমি পেলাম এতগুলো মাছ একসাথে। উনি খুব বেজায় খুশি মাছগুলো পেয়ে। তো উনি মাছগুলো আবার আস্তে আস্তে ওনার নৌকাতে তোলেন। আর নৌকাতে তোলার রাসেল ভাই সিস্টেম হলো ওই নৌকার যেই মানে পাটাতন আছে উপরে একটা, আমরা এটাকে কি বলি, সই বলি আর কি স্থানীয় ভাষায়। তো ওইটার নিচে মাছগুলো রেখে দেয়, দিয়ে আবার ওটা ঢেকে দেয়। তো সাধারণত আমরা জানি যে ইলিশ মাছ কিন্তু বেশিক্ষণ বাঁচে না, মানে যখনই পানি থেকে আপনি তুলবেন কিছু সময়ের মধ্যেই, অল্প সময়ের মধ্যে ইলিশ মাছ মারা যায়। তো উনি মাছগুলো রেখে দেন নিচে, দেখে যে মাছগুলো অল্প একটু সময় স্বাভাবিক নিয়মে যতটুকু একটু লাফালাফি করার কথা ওরকম একটু শব্দ শুনলেন নিচে, তারপর ঠান্ডা হয়ে গেল। তা বোঝেন যে ইলিশ মাছগুলো মারা গেছে। তো উনি আবার ওই জায়গাতে জাল ফেললেন, আরেকটু লোভে পড়ে গেলেন যে আরেকটু জাল ফেলি দেখি কি অবস্থা, আরো কিছু মাছ ধরি, এতদিন পরে এরকম সুযোগ পেয়েছি। তো উনি আবার জাল ফেলেন। তো জাল ফেলার পর এইবার রাসেল ভাই 5-10 মিনিটের মধ্যে আর ওরকম উনি ফিল করতেছিলেন না যে কোনো মাছ আছে আর কি। তো আধা ঘন্টা হয়ে যায়, উনি কিছুই ফিল করেন না যে মাছ মানে পড়েছে কি পড়ে নাই। তো চিন্তা করে দেখি আরেকটু ওয়েট করি, কারণ একবার আসলে জাল তুলতেও অনেক সময় লাগে, আবার সেটা ফেলতেও অনেক সময় লাগে। এই জন্য চিন্তা করছি ঠিক আছে আরেকটু পরেই তুলি, যদি একটু আগে যেহেতু এতগুলো মাছ পেয়েছে আবার যদি পাই। এরকম উনি প্রায় 1 ঘন্টা ওয়েট করতেছেন। হঠাৎ ওনার নৌকার যেখানে ইলিশ মাছগুলো রেখেছিলেন সেখানে হঠাৎ করে মাছগুলো মানে ঝাপাঝাপি দাপাদাপি শুরু হয়ে যায়, যে মাছ যেভাবে যদি লাফালাফি করে আর কি, তাজা মাছ যেভাবে। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, এতক্ষণ 1 ঘন্টা হয়ে গেল ইলিশ মাছগুলো তো কোনো শব্দ করেনি, ওখানে তো ইলিশ মাছই রেখেছে, অন্য কোনো মাছ তো ওখানে আসে নাই। তো এই মাছগুলো মানে লাফালাফি করছে কেন, মাছগুলো তো মরে যাওয়ার কথা, এতক্ষণ তো জীবিত থাকার কথা না। তো উনি জাল ওইটা ওরকমই ছিল, তো জাল তখন উনি চিন্তা করেন যাই দেখি তো মাছগুলো দেখে আসি। তখন ওনার কাছে যে হারিকেন ছিল, ওনার কাছে টর্চ ছিল না আর কি, হারিকেন ছিল, হারিকেনটা নিয়ে উনি ওই নৌকার ওই বাঁশের যে মাচালটা আর কি ওটা উনি তোলার সাথে সাথে রাসেল ভাই উনি দেখেন যে উনি যে ইলিশ মাছগুলো ওখানে রেখেছিলেন, তো ওখানে একটা ইলিশ মাছও নাই, কিন্তু আমাদের যে কোনোই থেকে মানে হাতের মাথা পর্যন্ত, মানে কবজি সহ নখ টক, এই কোনোই থেকে একদম হাতের নখ পর্যন্ত এরকম অনেকগুলো হাত ওখানে পড়ে আছে, এবং সেই সবগুলো হাত মানে লাফালাফি করছে, ঠিক যেমন টিকটিকির লেজ কাটা পড়লে যেভাবে অস্থির ভাবে লাফাতে থাকে ওরকম হাতগুলো ওরকম লাফাচ্ছিল। উনি এই দৃশ্য দেখার সাথে সাথে প্রচন্ড ভয় পান, এবং সাথে সাথে ওই মাচালটা দিয়ে আবার ওই জায়গাটা লাগিয়ে দেওয়ার সাথে সাথে অনেক জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। কিন্তু রাসেল ভাই উনি তো সবার থেকে অনেক দূরে চলে আসছেন, উনি অনেক দূরে দেখছিলেন যে নৌকার বাতিগুলো দেখা যাচ্ছে অনেক দূরে, কিন্তু অত দূর কিন্তু মানুষের স্বাভাবিক আওয়াজ পৌঁছায় না। আর নদীতে তো বাতাসের একটা শব্দ থাকে, সেখানে ওই সব মানে ওনার আওয়াজটা সেখানে পৌঁছাচ্ছিল না। এই জন্য অনেকক্ষণ চিন্তা করতে মানে চিৎকার করছিলেন সাহায্যের জন্য। তো এরকম চিৎকার করতে করতে উনি নৌকার মধ্যে সেন্সলেস হয়ে পড়ে যান। তো নদীর ওই পাশে যেহেতু পাবনা, তো দেখা যাচ্ছে যে সকালবেলা যখন ওইখানকার যারা মাঝিরা তারা যখন নৌকা নিয়ে বের হয়েছে তখন দেখে যে এরকম একটা নৌকা দূরে দেখা যায়। তখন ওনারা মনে করছে এমনিতেই হয়তো বা নৌকা আসছে, কিন্তু ওনারা যখন কাছে যাচ্ছে দেখে একটা লোক পড়ে আছে। তখন ওনারা ওটার কাছে যান, কাছে যাওয়ার পরে দেখে যে উনি ওইভাবে সেন্সলেস হয়ে পড়ে আছেন। তো যেহেতু রাসেল ভাই ওই জালের সাথে ওনার নৌকাটা বাঁধা ছিল, এই কারণে নৌকাটা ওই স্রোতের টানে বেশি দূর যায় নাই আর কি, ওইটা কিনারে চলে আসছিল। ওনার সৌভাগ্য, উনি একটু ভাগ্যবান ছিলেন, যেন মাঝ নদীতে বা অন্য নৌকাটা না ডুবে মানে একদম কিনারে চলে গেছিল, যার কারণে কিছু লোক কর্তৃক মানে ওনা উদ্ধার হন আর কি উনি। তো ওনাকে সেবা শুশ্রূষা করে তারা সুস্থ করেন, তারপরে তার আত্মীয় স্বজনদের কাছে খবর দেন, আত্মীয় স্বজনরা এসে তাকে নিয়ে যায় বাসায়। তো রাসেল ভাই ঘটনা কিন্তু এখানেই শেষ না। তো আত্মীয় স্বজনদের কাছে উনি নিকট আত্মীয় স্বজনদের কাছে বলেন যে এই ঘটনা ঘটেছে। কিন্তু আসলে হয় কি রাসেল ভাই, যে আমরা একটা কথা বললে কিন্তু আশেপাশে কিন্তু সেটা আরো ভিন্ন মাত্রায় অনেক সময় সেটা প্রকাশিত হয়ে যায়। তো উনি যে ভয় পেয়েছেন এটা আসলে উনি কাউকে বলেন নাই, কারণ উনি বেশ শক্ত সামর্থ্য লোক, তো উনি ভয় পেয়েছেন এটা বললে এবার এলাকার তার অন্য মাঝিরা বা অন্য লোকেরা তাকে একটু হাসি তামাশা করবে, এই জন্য বলেন নাই। কিন্তু ওই যে মাছ পেয়েছিলেন বড় বড়, এই কথাগুলো তো আত্মীয় স্বজনদের কাছে বলেছিলেন। এই কথাটাই চাউর হয়ে যায় যে মাঝ নদীতে এরকম বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। তখন আসলে জেলেরা কিন্তু এই যখনই এই খবরটা শোনে, জেলেরা চেষ্টা করতেছিল উনি ঠিক যেখানে গিয়েছিলেন ওই রকম কাছাকাছি জায়গায় মাঝ নদীতে যেখানে স্রোত বেশি
পদ্মার ওই জায়গাটাতে ধাওয়াপাড়ার কাছে, এটা রাজবাড়ির ধাওয়াপাড়া এলাকার কাছের ঘটনা আর কি। ওইখানে যাওয়ার জন্য ওনারা চেষ্টা করছিলেন। তো তখনই রাসেল ভাই বাদে হলো বিপত্তি। তখন এই যে ঠিক ইলিশ মাছ দেখা যাচ্ছে, ইলিশ মাছ ধরা পড়েছে, কিন্তু ওনার সাথে ঠিক যেই ঘটনাগুলো ঘটেছিল একই ঘটনা তাদের সাথেও ঘটতে থাকে। শুধু তাই না, উনি তো জানে বেঁচে গেছিলেন। দেখা গেছে যে হঠাৎ করে ওই নদীর অনেক গভীর, অথচ জাল আটকে গেছে, মনে হচ্ছে জাল যেন কোথায় আটকে গেছে। তখন সে জালটা তো ছোটানোর দরকার। তখন যেই ডুব দিয়েছে নিচে সে আর ফেরত আসে নাই। মানে অদ্ভুত ব্যাপার, পাওয়াই যায় নাই তাকে আর। তো যখন এইভাবে কয়েকজন মানে জেলের মৃত্যু হয় বা হারিয়ে যায়, তখন আর কি তাদের কাছে সন্দেহ লাগে। তখন ওই মাঝিরা, ওই জেলেরা যে তাকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো কি হয়েছে, আমরা তো ওখানে গেছি, যেরকম অমুকে হারায় গেছে, তাকে খুঁজে পাচ্ছি না, নদীর এত গভীরে তো জাল আটকে যাওয়ার কথা না, তারপরে এরকম হাত পাওয়া যাচ্ছে, আমরা ভয় পাচ্ছি, ঘটনা কি? তখন উনি বলে যে আমার সাথে তো একই ঘটনা ঘটেছিল, কিন্তু আমি সবাই হাসি তামাশা করবে এই জন্য আমি তো কাউকে বলি নাই। তখন যারা স্থানীয় কোনো আলেমদের সাথে পরামর্শ করেন যে এটা আসলে এরকম কেন হলো, তখন একজন এই বিষয়ে যিনি ভালো জানেন, তখন উনি বললেন যে অনেক সময় দুষ্টু জিনেরা নদীর কিছু কিছু স্থানে তারা আশ্রয় স্থাপন করে, মানে ঘাঁটি গাড়ে আর কি। তখন ওই জায়গাতে যদি কেউ যায়, তখন তারা চায় না যে এই সমস্ত জায়গায় লোকজন আসুক, তখন তারা এটা অপছন্দ করে। তো প্রথমে একজনকেও ভয় দেখিয়েছে, জানে মারে নাই, কিন্তু তোমরা যখন পরবর্তীতে গেছো তখন ওরা কিন্তু এটা করতে পারে নাই, বরদাস্ত করতে পারে নাই, এই জন্য তারা এই কাজটা করেছে, তোমরা ওখানে কেউ যেও না। এরপর থেকে রাসেল ভাই বহু বছর ওই জায়গা দিয়ে কেউ মাছ ধরতো না। সবাই ওটাকে স্থানীয় ভাষায়, মানে আমাদের লোকাল এসে এটাকে কুম বলে, কুম, মানে কুম বলতে যেটা যেখানে এতটা গভীরতা এবং ওখানে মানে সব সময় পানি থাকে, প্লাস ওইখানে প্যারানরমাল ঘটনাগুলো ঘটে। তো দীর্ঘ অনেক বছর তারপর এখন রাসেল ভাই ওখানে তো এখন চরাঞ্চল হয়ে গেছে, সে 1980 সালের কথা, ওখানে চর পড়ে গেছে, এখন ওরকম কিছু নাই ওইখানে। কিন্তু ওই নিরঞ্জনের দাদা 1998 সালে মারা গেছেন, অনেকদিন জীবিত ছিলেন উনি। তো ওনার এই মাছ ধরার ঘটনাটাই রাসেল ভাই মানে আমি পেয়েছি রাজবাড়ী বৌদ্ধ স্ট্রিমের কাছ থেকে। এটাই ছিল রাসেল ভাই ঘটনা। যে ঘটনাটি আমি এখন শেয়ার করব, ঘটনাটির সময় ছিল 1992 সাল। এই ঘটনাটি তার সঙ্গে ঘটেছিল, উনি সঙ্গত কারণে ওনার নামটি বলতে নিষেধ করেছেন, এই কারণে ওনার নামটি আমি বলছি না, অন্য সব কিছু আমি বলছি। উনি ওনার এখনো রাজবাড়ী সদর যেই উপজেলা, রাজবাড়ী সদর যে শহরের একদম মানে প্রাণকেন্দ্রে যে বাজারটা রয়েছে, বাজারে ওনার গ্রোসারি শপ রয়েছে, যেটাকে আমরা মুদিখানার দোকান বলি। ওনার বাড়িটা হচ্ছে রাজবাড়ী জেলা থেকে একটু ভিতরে 1.5 থেকে 2 কিলোমিটার ভিতরে লক্ষ্মীকুল গ্রামে। তো উনি যে কাজটা করতেন সেটা হচ্ছে যে প্রায় রাত 9টার দিকেই দোকান বন্ধ করতেন এবং সবকিছু গুছিয়ে নিতে এবং বাড়িতে পৌঁছতে ওনার রাত 10টার একটু বেশি বেজে যেত। ওনার দোকানের যত কর্মচারী ছিলেন তাদের সকলের বাড়ি ছিল লক্ষ্মীকুল গ্রামে। যে কাজটা করতো সেটা হচ্ছে যে উনি এবং ওনার কর্মচারী একসাথে বের হতো এবং কয়েকজন কর্মচারী বাড়িতে চলে যেত এবং 1-2 জন কর্মচারী ওনাকে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে তারা আবার তাদের বাড়িতে চলে যেত। এটা ছিল একদম দৈনন্দিন ঘটনা। আচ্ছা, ঘটনাটির সময় ছিল বৈশাখ মাস, যখন কালবৈশাখী ঝড়ের সময়। ওই দিন মানে বিকালের দিকে একজন অদ্ভুত চেহারার একজন লোক আসেন ওনার দোকানে, এসে বলেন যে ভাই আপনার দোকানে তো বিশেষ করে মুদিখানার দোকানে অনেকেই তাবিজ লেখার সরঞ্জাম নিতে আসেন, তো আমার কাছে একটা জিনিস আছে, আপনি যদি এটা রেখে দেন তো ভালো হয়, তাহলে বিক্রি করে আমাকে টাকাটা দিবেন বা আপনি কিনে রেখে দেন আমার কাছ থেকে। আসলে রাসেল ভাই অনেক সময় যারা তাবিজ লেখেন আর কি, যারা এই প্রফেশনের সাথে জড়িত আছেন বা এই বিষয়ে যারা পারদর্শী, ওনাদের লেখার জন্য বিভিন্ন ধরনের জিনিস, যেমন পাতলা কাগজ, জাফরান কালি, তারপরে আপনার শুকনো চামড়া, এই জিনিসগুলো লাগে আর কি বিভিন্ন ধরনের কাজের জন্য। তো উনি যে খেয়াল করলেন যে লোকটি আসছে উনি শুকনো চামড়া নিয়ে আসছিল। যখন জিজ্ঞেস করলেন যে এটা কিসের চামড়া, তখন উনি বললেন এটা হচ্ছে ছাগলের শুকনো চামড়া। কিন্তু রাসেল ভাই দোকানদার লোকটি চামড়াটি হাতে নিয়ে উনি দেখেন চামড়াটি খুবই মসৃণ এবং খুব সুন্দর, মনেই হচ্ছিল না এটা ছাগলের চামড়া হতে পারে। তারপরেও যেহেতু অনেক সুন্দর, মানে ওনারও পছন্দ হয়ে গেল।
উনি বলেন আচ্ছা ঠিক আছে, তো এই যেহেতু এই চামড়ার ক্রেতা খুব কম পাওয়া যায়, আপনি রেখে যান, বিক্রি হলে আপনি পরে 1 সপ্তাহ পরে আসবেন, আপনাকে যদি বিক্রি হয় আমি টাকা দিয়ে দেব। তখন উনি এক কথায় রাজি হয়ে গেলেন, উনি আর কোনো আর্গুমেন্টেই গেলেন না। এতে উনি অবাক হলেন, কি ব্যাপার, আমি বলে দিলাম, সাথে সাথে রাজি হয়ে গেল। তো যাই হোক রাসেল ভাই, ওই দিন বিকালে প্রচন্ড ঝড় হয়েছিল রাজবাড়ী শহরে, যেহেতু বৈশাখ মাসের সময় ছিল। আমরা জানি কাল বৈশাখীর ঝড়টা সাধারণত একটু বিকাল বা সন্ধ্যার দিকে একটু বেশি হয় আর কি। বৈশাখ মাসের ওই ঝড়ের কারণে রাজবাড়ী জেলার বিদ্যুতের খুঁটিগুলো বেশ অনেক জায়গায় ভেঙে পড়ে। তখন আমাদের রাজবাড়ী জেলার যেই এটার লাইনটা ছিল সেটা ফরিদপুরের সাথে সংযুক্ত ছিল। ফরিদপুরের ওই কয়েকটা লাইন ছিঁড়ে পড়ার কারণে রাজবাড়ী জেলার বিদ্যুৎ টোটাল জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা। তো যার এখন রাতের বেলা ওনারা যথারীতি মানে দৈনন্দিন যেভাবে যান আর কি, ঠিক সেভাবেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। ওটার মধ্য দিয়ে ওনারা কর্মচারী সহ উনি বাড়ির দিকে পা বাড়ান। তো রাসেল ভাই, যেহেতু বৃষ্টি হচ্ছিল, অন্যান্য কর্মচারীদেরকে উনি বললেন, তোমাদের কষ্ট করে আর আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে হবে না, তোমরা বৃষ্টির মধ্যে আর আমার বাসা পর্যন্ত আসার দরকার নাই, তোমাদের ফিরে যেতে আবার কষ্ট হবে, তোমরা বাড়ি চলে যাও। আচ্ছা। তখন উনি ওনার কর্মচারীদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে উনি নিজেই মানে ওনার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। ওনার বাড়ির এরিয়াটা ছিল একটু বড় এলাকা নিয়ে, বড় জায়গা নিয়ে, যেহেতু ওনার অবস্থা ভালো ছিল। বাড়ির চারপাশে বড় একটা পুকুর ছিল বাড়ির পাশে। আর রাসেল ভাই, ওনার বাড়িটা যেহেতু লক্ষ্মীকুল গ্রামে ছিল, লক্ষ্মীকুল গ্রামে বেশ পুরাতন, বিশেষ করে রাজবাড়ী জেলা যে রাজার নামে হয়েছে, রাজা সূর্য কুমারের নামে, তো ওনার একটা অনেক পুরাতন রাজবাড়ি এক সময় ওখানে ছিল, এবং এখনো বড় বড় কয়েকটা পুকুর আছে। সেই পুকুর নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, অন্য কোনো সময় হয়তো বা সেগুলো আমি শেয়ার করবো। তো রাসেল ভাই, ওই পুকুরগুলো পার হয়ে ওনাদের বাড়ি আরো ভেতরে যেতে হয় আর কি। তো উনি যখন যাচ্ছিলেন, ওনার হাতে কিন্তু টর্চ ছিল। ওই সময় যে 5 ব্যাটারির টর্চ যেটা আমরা বলি অনেক সময়, ওই সময় এখনকার মতো তো চার্জার মানে টর্চ ওই সময় ছিল না। তো উনি ওনার বাড়ির দিকে যখন যাচ্ছিলেন, তো যেহেতু বৃষ্টি হয়েছে, তখন উনি ওনার বাসার কাছাকাছি যখন এসেছেন, বাড়ির আগেই ওনার পুকুরটা পড়ে, তখন উনি খেয়াল করলেন যে পুকুর থেকে মাছ উঠে এসেছে। আমরা কিন্তু রাসেল ভাই যে বৃষ্টির সময় দেখি যে শোল মাছ, টাকি মাছ, কই মাছ, এগুলো অনেক সময় পানির স্রোতের সাথে উঠে আসে, ডাঙায় উঠে আসে আর কি। এটা আমি ছোটবেলায় আমি এগুলো ধরেছি, খুব মজা পেতাম আর কি। তো উনি রাতের বেলা এই দৃশ্যটা উনি দেখেন যে বেশ বড় আকৃতির, ওনার কাছে দেখে মনে হচ্ছিল শোল মাছ। উনি আবার কি করলেন, টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করেন। কিন্তু অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওনার টর্চ লাইটে ব্যাটারিগুলো ছিল, সবগুলো ব্যাটারি চার্জ ছিল, কিন্তু ওনার টর্চ লাইটটা কোনো একটা কারণে জ্বলছিল না। ওই মোমেন্টে জ্বলছিল না। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, জ্বলছে না কেন, কোনো একটা সমস্যা হতেই পারে। এই চিন্তা করে উনি আর টর্চ লাইটের দিকে মানে মনোযোগ না দিয়ে উনি চিন্তা করলেন যে মাছগুলো যেহেতু আমার সামনে আছে, আমার কাছে তো একটা ব্যাগ আছে, আমি ব্যাগের মধ্যে মাছগুলো একটু উঠিয়ে নেই, ভরে নিয়ে যাই আর কি। তো যেই ভাবা সেই কাজ, উনি বেশ 10-12টা মাছ উনি ওর ভিতরে উঠানোর পরে তো উনি বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রীকে বলেন যে এই মাছগুলো রান্নাঘরে নিয়ে রেখে দিতে, সম্ভব হলে এখনই সেগুলো কুটে ফেলতে। এখন আসল ভাই, উনি ওনার স্ত্রীর কাছে মাছের ব্যাগটি দিয়ে উনি যখন ওনার রুমে প্রবেশ করেন, এবং যখন একটু ড্রেস চেঞ্জ করছিলেন, কিছুটা ভিজে গেছিলেন যেহেতু বৃষ্টিতে, হঠাৎ রান্নাঘর থেকে মানে প্রচন্ড শব্দে ওনার স্ত্রীর এক আর্তনাদ ভেসে আসে ওনার কানে, এবং বাড়ির অন্য সদস্যরা মিলেও দৌড়ে রান্নাঘরের দিকে ছুটে যান। দেখেন যে ওনার স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে আছে, এবং যে ব্যাগটা, মাছের ব্যাগটা ছিল, সেই ব্যাগে একটি মাছও নেই। তখন সবাই মিলে তাড়াতাড়ি করে ওনার স্ত্রীকে মানে পারিছিটা দিয়ে বিভিন্ন প্রক্রিয়া করে ওনার স্ত্রীর জ্ঞান ফিরানো হয়। তো স্ত্রীর জ্ঞান ফিরানোর পরে তখন তাকে জিজ্ঞেস করা হয় আসলে ঘটনাটি কি ঘটেছিল। তখন ওর স্ত্রী বলেন যে উনি মাছের ব্যাগটি নিয়ে যখন রান্নাঘরে এসেছেন এবং একটি একটি করে মাছ বের করবেন এই চিন্তা করে মনে করেন যে কেবল মানে একটা হাত মানে ব্যাগের মধ্যে দিয়েছেন, হঠাৎ করে ওনার মনে হয়েছে কেউ যেন খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা। তখন উনি চিন্তা করেছেন যে হয়তোবা কোনো মাছ হয়তোবা আমাকে মানে কামড় দিয়েছে। এই চিন্তা করে উনি ব্যাগের মুখটা খুলে দেখতে গিয়েছেন আসলে কি হলো। যখনই রাসেল ভাই উনি ব্যাগের মুখটি খুলেছেন, দেখে যে ওখানে একটি মাছও তো নাই, বরং সেখানে রয়েছে বাচ্চাদের মানে
আঙ্গুলের মাথা থেকে শুরু করে কোনই পর্যন্ত এই হাত, কাটা হাত, প্রায় 15-16টা কাটা হাত ওই ব্যাগের মধ্যে রয়েছে, এবং ওই একটা হাতই খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা, তখন উনি ওই দৃশ্য দেখে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যান চিৎকার করে। মানে এতটুকুই ওনার মনে আছে, পরে আর কিছু মনে নাই। পরে এসে আর কোনো মাছ তো ছিলই না। তখন সবাই বললেন যে রাতের বেলায় এভাবে মাছ নিয়ে আসতে হয় না, মাছ নিয়ে আসলে এরকম ভয়ঙ্কর কিছু হতে পারে। সবাই মানে এইভাবে ওই যে দোকানদার যেই আঙ্কেল আর কি, ওনাকে একটু ভৎসনা করলেন। আচ্ছা, উনি চিন্তা করলেন হয়তো এরকম একটা ঘটনা হয়ে গেছে, প্যারানরমাল একটা ঘটনা, এই ঘটনা এখানেই শেষ, উনি এটাই মনে করেছিলেন। রাসেল ভাই, এটা ছিল সবে শুরু মাত্র। তো এর ঠিক পরের দিন উনি যখন রাতের বেলা বাড়িতে ফিরছিলেন, বাড়িতে ফেরার পর ওই দিন আবার সব ওনার কর্মচারীরা ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিল, যেহেতু আগের দিন একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই জন্য ওই দিন একদম বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। কিন্তু বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার পর উনি যখন বাড়ির বাইরের টিনের গেট ছিল, টিনের গেটটা খুলে যখনই ভিতরে ঢুকেছেন, দেখে উঠোনে 15-20টা বাচ্চা খেলাধুলা করছে। আচ্ছা, এবং অদ্ভুত ব্যাপার হলো ওই বাচ্চাগুলো সবার মাথা অস্বাভাবিক রকমের বড় এবং চ্যাপ্টা প্রকৃতির। এবং ওই সময় মানে চাঁদের আলো, যেহেতু মানে ঝড়ের সময় চাঁদের আলো ওই সময় ছিল না, একটু বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুৎ চমকার আলোতে উনি যতটুকু দেখলেন সেটা হচ্ছে যে প্রত্যেকের চেহারা খুবই অদ্ভুত প্রকৃতির এবং সবার চোখগুলো অনেক বড় বড়। তো উনি দৃশ্য দেখে কিছুটা একটু ভয় পেলেন এবং চিন্তা করেন যে এই ধরনের বাচ্চা তো আমাদের গ্রামে আমি কখনো দেখেছি বলে মনে পড়ে না। তখন উনি জিজ্ঞেস করেন, এই তোমরা কারা? যখনই এভাবে বলেছে, সবাই ওই বাচ্চা 15-20টা বাচ্চা সবাই দৌড় দিয়ে, মানে মনে হলো মানে বেড়া টপকিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়া টপকিয়ে চলে গেল ওই পাশে। এবং ঘন অন্ধকার ছিল, ওই পাশে জঙ্গল ছিল, কিন্তু ওরা কোথায় গেল? উনি এইটা দেখে খুব মানে ভয় পেয়ে গেলেন। উনি সাথে সাথে তাড়াতাড়ি টর্চ নিয়ে বের হলেন, ওনার হাতে টর্চ ছিল। তখন টর্চ জ্বালিয়ে জঙ্গলের দিকে খেয়াল করলেন যে ওখানে কিচ্ছু নাই। উনি চিন্তা করলেন কি ব্যাপার, এত তাড়াতাড়ি বাচ্চাগুলো কোথায় গেল? তখন উনি চিন্তা করলেন যে আসলে আমাদের বাড়িতে হচ্ছে এটা কি, গতকালকে ঘটনা ঘটলো, আজকে এটা। তো উনি চিন্তা করেন হয়তো কোনো বাচ্চা আসতেও পারে। তো উনি আবার ওনার বাড়িতে ওনার স্ত্রীকে বললেন, বাড়ির অন্য সদস্যদেরকে বললেন যে এখানে বাচ্চা খেলাধুলা করছে, তোমরা দেখেছো কি? সবাই এক বাক্যে বলল, কই না তো, আমরা তো এই ধরনের কোনো কিছুই খেয়াল করি নাই, বা এরকম বাচ্চা খেললে তো আমরা টের পেতাম, এটা তোমার মনের ভুল, বা এই সমস্ত বলে মানে তাকে এই কথা বলে দিল। কিন্তু উনি জানেন আসলে এটা তো তার মনের কখনোই ভুল ছিল না, উনি যেটা দেখেছেন উনি ঠিকই দেখেছেন। রাসেল ভাই, এর ঠিক পরের দিন থেকে আর একটা নতুন উৎপাত শুরু হলো। সেটা হলো রাতের বেলা যখন ওনারা ঘুমিয়ে থাকেন, রাত ঠিক 1টা কি 2টোর দিকে ওনার টিনের চালে মনে হয় কে যেন ধূপধাপ করে এক পাশ থেকে আর এক পাশে চলে যায়। তখন স্বাভাবিকভাবে আসলে গ্রামে কিন্তু ওই যে এক ধরনের প্রাণী আছে যেগুলোকে আমরা মানে শুদ্ধ বাংলায় যেটাকে আমরা গন্ধগোকুল বলি, আর আঞ্চলিক ভাষায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে। কোন অঞ্চলে খাটাস, কোন অঞ্চলে নেইল, এই ধরনের শব্দে এই প্রাণী ডেকে থাকে। তো ওনারা চিন্তা করেছেন হয়তো বা এই ধরনের প্রাণীই হবে যে রাতের বেলা এখান দিয়ে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই, কিন্তু ওই ধরনের প্রাণীর যেই আকৃতি অনুযায়ী যেই ধরনের শব্দ হওয়ার কথা, তার থেকে আরো 5-6 গুণ বেশি শব্দ হয়, তার মানে ওর থেকে বড় কিছু। তো ওনারা 1-2 দিন এটা মানে অবজারভেশন করার পর ওনারা চিন্তা করেন আমরা একটু যখনই শব্দ হয় বাইরে গিয়ে দেখবো জিনিসটা কি। একদিন আসল ভাই মানে 3 দিনের দিন যখন এই মানে 2 দিন অবজারভেশন করার পরে 3য় দিন যখন রাতে যখনই শব্দ শুনেছে, ওনার বাড়ির 3-4 জন সদস্য দৌড়িয়ে দরজা খুলে বাইরে এসে যখন রাসেল ভাই টর্চ জ্বালিয়েছে, তখন দেখে যে একটা ছোট্ট বাচ্চা টিনের চালের এই মাথা থেকে ও মাথা দৌড়ে চলে গেল। এই দৃশ্য দেখার পরে সবাই বুঝে ফেললো যে আসলে তাদের বাড়িতে যেই ঘটনাটা ঘটে চলছে এটা স্বাভাবিক কোনো কিছু নয়, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা মানে নিয়মিতভাবে ঘটে চলছে এবং নিশ্চয়ই কোনো কারণ আছে এই ঘটনাটা ঘটার পিছনে। কিন্তু এই কারণটা যে কি কিছুতেই মানে কেউ এটা ফাইন্ড আউট করতে পারছিল না। তো একদিন রাসেল ভাই যেটা হলো সেটা হলো যে ওনার দোকানে একজন হুজুর আসলেন। হুজুর এসে বললেন যে তোমার কাছে শুকনো চামড়া হবে, তাবিজ লেখার জন্য আমার লাগবে। তখন উনি চিন্তা করলেন যাকে কয়েকদিন পরে কাস্টমার পাওয়া গেছে, তো ওনাকে বললেন হ্যাঁ আছে, খুব ভালো চামড়া আছে। তখন তাকে উনি ওইটা দেন এবং হুজুর ওটা নিয়ে বেশ খানিকক্ষণ মানে হাতে নাড়াচাড়া করেন, বলেন যে এটা কিসের চামড়া?
তখন বলেন কেন, এটা তো খাসির চামড়া, খাসির শুকনা চামড়া। তখন বলেন এটা খাসির চামড়া, আমি তো এর আগেও অনেক চামড়ায় আমি তাবিজ লিখেছি, কই এরকম এত সুন্দর মসৃণ তো খাসির চামড়া আমি তো কখনো পাইনি। তো যাই হোক, তুমি এটা দিয়েছো, এটা খুবই ভালো হয়েছে, তো আমি এটা নিয়ে যাচ্ছি। তো ভালো, মানে যেই দামই বলেছেন ওনার হুজুরের খুব পছন্দ হয় জিনিসটা, এই জন্য দাম নিয়ে উনি কোনো কার্পণ্য করেন নাই, দামটা দিয়ে উনি নিয়ে চলে গেছেন। আচ্ছা, রাসেল ভাই পরের দিন সকালবেলা ওই হুজুর হন্তদন্ত হয়ে ওনার দোকানে ফিরে আসছেন, বলছেন যে আচ্ছা সত্যি করে বলো তো এই চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন বলে যে কেন, এটা জেনে আপনার কি দরকার? কারণ না, বলো, দরকার আছে, কারণ এটা নিয়ে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তখন বলে কি ঘটেছে? তখন বলে যে রাত্রে উনি যখন ওই চামড়ার উপরে মানে তাবিজ লেখা শুরু করেছেন, উনি মানে ফিল করছিলেন যে ওনার আশেপাশে মানে মনে হচ্ছে অনেক কেউ দৌড়াদৌড়ি করছে, ছোট বাচ্চা দৌড়ালে যেরকম শব্দ এরকম কেউ দৌড়াদৌড়ি করছে। তখন উনি চিন্তা করলেন যেহেতু উনি তাবিজ লেখেন, অনেক সময় জিন ভূত তাড়ান, এই জন্য হয়তো বা কোনো দুষ্ট জিন উনাকে ডিস্টার্ব করছে, উনি এই চিন্তা করেন আর কি। এটা চিন্তা করে এমনি নর্মালি দোয়া করে উনি ফু দেন। এখন এরপরে রাসেল ভাই মানে ওই হুজুর যখন তাবিজ লেখা চালিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ওনার ঘাড়ে মানে প্রচন্ড একটা কামড় উনি অনুভব করেন, যে হঠাৎ করে ওনার ঘাড়ে প্রচন্ড কামড়, এবং উনি ওই কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তী সময় ওনার যখন ঘুম ভাঙে তখন ওনার ঘাড়ে ওই যখন দাগটা উনি আয়নায় দেখেন এবং পরিবারের অন্য সদস্যরা যখন দেখেন, তখন মনে হচ্ছিল ছোট বাচ্চা কামড় দিলে যেরকম দাগ হয়ে যায় ওই রকম ছোট দাঁতের কামড় সেগুলো। এবং এর কারণে উনি পরবর্তীতে হন্তদন্ত হয়ে ফিরে আসেন যে আমার কখনো এরকম ঘটনা ঘটে নাই, আজকে তোমার এই চামড়া লেখার সময় কেন এই ধরনের ঘটনা ঘটলো, সত্যি করে বলো চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন উনি বলেন যে সব খুলে বলেন যে এরকম একজন লোক আসছিল, উনি সেটা দিয়ে গেছেন, এর বাইরে আমি আর কোনো কিছু বলতে পারবো না, কিন্তু চামড়াটা রাখার পরে আমার ফ্যামিলিতেও এই ধরনের ঘটনা ঘটছিল। আচ্ছা, তখন ওই হুজুর বলেন যে এই চামড়া তুমি এক্ষুনি দোকান থেকে সরিয়ে ফেলো এবং এটি নদীতে গিয়ে ফেলে দাও। রাসেল ভাই আমাদের রাজবাড়ী শহর থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে পদ্মা নদী রয়েছে। তখন উনি যেটা করেন, উনি হুজুরের কথা শুনে ওই চামড়াটি উনি নদীতে গিয়ে ফেলে দেন। তো ফেলে দেওয়ার পরে রাসেল ভাই আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ওই চামড়াটি রাখার পরে ওনার দোকানের বেচা কেনা অস্বাভাবিক রকমের কমে গিয়েছিল। আচ্ছা, মানে ওনার দোকানে দেখে কোনো মানে রেগুলার যারা কাস্টমার তারাও অন্য দোকান থেকে মাল কিনছে, কিন্তু ওনার দোকানে কেন জানে আসছে না। তো উনিও খুব অবাক হচ্ছিলেন, কি ব্যাপার, মানে আমার দোকানে কেউ আসছে না কেন? তো এটা উনি একটু সন্দেহের মধ্যে ছিলেন যে কেন আমার দোকানে লোক হচ্ছে না কেন। তো যাই হোক, রাসেল ভাই উনি যখন চামড়াটি ফেলে দিলেন, এরপর থেকে ওনার বাড়িতে এই যে এই চালের উপর যে শব্দ বা এই ধরনের কোনো প্যারানরমাল বিষয়গুলো বন্ধ হয়ে যায়। তো উনি চিন্তা করেন যাক ঝামেলা গেছে, আপদ বিদায় হয়েছে। তো রাসেল ভাই এই ঘটনার সপ্তাহখানেক পর উনি যখন রাতের বেলা ওনার বাড়িতে আবার ফিরছিলেন, হঠাৎ ওনার গেটের কাছে উনি দেখেন যে চাদরে মাথা ঢাকা এবং সারা শরীর মোড়ানো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন উনি বলেন কে? যখনই কে বলে তখন ওই লোকটি দৌড়ে চলে যায় জঙ্গলের দিকে। জঙ্গলের ওখানে ঘন জঙ্গল, মানে ঝোপঝাড় আর কি, ওখান দিয়ে বেরোনোর কোনো পথ নাই, কিন্তু ওই ভিতরে চলে যায়। তখন উনি এটা দেখে চিন্তা করেন যে এটা কে আসলো। এটা দেখে উনিও ভয় পান যে আবার নতুন করে কোনো সমস্যা শুরু হলো কিনা এরকম। রাসেল ভাই এরপরে উনি চিন্তা করেন যে না, আমার দোকানের কর্মচারীদেরকে এরপর থেকে বলবো আমাকে একদম যেন বাসার ভিতরে নিয়ে ঢুকিয়ে দিয়ে আসে। রাসেল ভাই মানে এরপরে ওনার কর্মচারী ওনার বাসার ভিতরেই ঢুকিয়ে নিয়ে মানে দিয়ে আসতো, মানে গেটটা পার করে দিয়ে আসতো। এখন রাসেল ভাই এর পরে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে গেট পার করে ভিতরে ঢুকেছে, হঠাৎ করে দেখে ওনার দরজার সামনে কে যেন বসে রয়েছে, ওই যে চাদর পরা। তো যখনই বলে কে, তখনই সে লাফ দিয়ে ওই যে ঠিক যেমন ওই বাচ্চারা যেমন টিনের গেটটা টপকিয়ে খুব মুহূর্তের মধ্যে চলে গিয়েছিল, ঠিক উনি এরকম লাফ দিয়ে চলে যান। এটা দেখে উনি বুঝতে পারেন যে এটাও স্বাভাবিক কিছু না, এটাও অস্বাভাবিক কিছু। তো এরকম রাসেল ভাই প্রায়শই ওনার সাথে ঘটতে থাকে এবং বাড়ির সদস্যরাও টের পান যে রাতের বেলা ওনাদের বাসার চারপাশ দিয়ে কেউ যেন ঘোরাঘুরি করছে। রাসেল ভাই একদিন উনি চিন্তা করেন যে যেভাবেই হোক এটাকে ধরতে হবে, মানে উনি একটু সাহস করেন যে এইভাবে আর চলতে পারে না, এটা নিশ্চয়ই কোনো মানুষ নতুন করে আমার সাথে দুষ্টামি শুরু করেছে, এরকম উনি চিন্তা করেন। রাসেল ভাই এরপরে একদিন উনি আসছেন, তো সেদিন আর বাড়ির সামনে না, ওই দিন আবার কোনো কারণে উনি দাওয়াত খেয়ে এক জায়গা থেকে ফিরছিলেন। ওই সময় বেশ রাত হয়ে যায় বাসায় ফিরতে ফিরতে।
তখন পথিমধ্যে দেখে এরকম চাদর পরা একজন লোক দাঁড়িয়ে আছে। তখন বলে, এই কে? তখন ওই চাদর পরা লোকটি তখন আর পালায় না, তখন আস্তে আস্তে সামনে এগিয়ে আসে। সামনে এগিয়ে এসে বলে, সামনে এগিয়ে এসে ওনার চাদরের চাদরটা ওনার মাথা থেকে সরিয়ে ফেলে। সরিয়ে ফেলার পর দেখে যে ওটা সেই লোক যে ওই চামড়াটি দিয়ে গিয়েছিল তার দোকানে। তখন সে বলে যে আমার চামড়া ফেরত দে। তখন বলে যে আমি চামড়া ফেলে দিয়েছি। তুই কেন ফেললি? আমার চামড়া ফেরত দিতে হবে। তখন বলে যে এটা কোনোভাবেই সম্ভব না, আমি নদীতে ফেলে দিয়েছি, বলে তোর অনেক ক্ষতি হবে। এটা বলেই রাসেল ভাই সে অদৃশ্য হয়ে যায়। তো ওই দিন রাত্রে রাসেল ভাই, যে ওনার তো 3টা ছেলে সন্তান এবং 2টা কন্যা সন্তান ছিল, তো ওনার একটা সন্তান ঘুমের ভিতরেই মারা যায়। আচ্ছা, মানে কোনো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিছু ছিল না, ঘুমের ভিতরেই মারা যায়। এরপর থেকে রাসেল ভাই উনি আর কখনোই মানে সামনাসামনি কোনো ওই বাচ্চা বা ওই চাদর পরিহিত কোনো লোককে না দেখলেও উনি এখনো ঘুমের মধ্যে ওই চাদর পরিহিত লোককে স্বপ্ন দেখেন অস্পষ্টভাবে, এবং অনেক বাচ্চাদেরকে উনি দেখেন, ওই যে অদ্ভুত চেহারার বাচ্চাদেরকে উনি ঘুমের মধ্যে স্বপ্ন এখনো দেখেন। আচ্ছা। তো এখনো ওনার সাথে ঘটনাটা চলছে। তো যেহেতু ওনার সাথে এখনো ঘটনা চলছে, এই জন্য উনি নামটা বলতে আমাকে নিষেধ করেছিলেন যেন আমি নামটা না বলি। ঘটনাটির সময় ছিল রাসেল ভাই 2004 সালের দিকে। জি। খুলনার দাকোপ উপজেলার বৈটাঘাটা গ্রামের ঘটনা এটা। জি। তো একজন ভ্যান চালকের সাথে ঘটনাটি ঘটে। ঘটনার কিছু অংশ রাসেল ভাই একটু কমন, আমি আগে থেকে বলে দিলাম। সাধারণত বিষয়টা একটু কমন, এই জন্য বলছিলেন যে এই ঘটনাটা একটু কমন আর কি। সাধারণত আমি একটু অ্যাভয়েড করে যাই কমন বিষয়গুলো, তারপর আজকে বলছি আর কি। আশা করি লিসেনারদের ভালো লাগবে আর কি। তো ঘটনাটি যার সঙ্গে ঘটছিল একজন ভ্যান চালক। উনি শুধু যে ভ্যানে বিভিন্ন মালটাল টানতেন তা না, অনেক সময় দেখা যেত যে অসুস্থ রোগী, এমনকি যদি কখনো পুলিশ খবর দিত, বিভিন্ন লাশও উনি ওনার ভ্যানে নিয়ে আসতেন আর কি, বিভিন্ন গ্রামে উনি পৌঁছে দিতেন। তো 2004 সালে একটা পুরুষ মানুষ, উনি বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন। তো তার লাশটি খুলনা সদর যে হসপিটাল, সেই সদর হসপিটালে পোস্টমর্টেম বা আনুষঙ্গিক কাজটা শেষ করতে করতে বেশ রাত হয়ে যায়। তো উনি খুব সাহসী লোক ছিলেন এবং পত্র এলাকায় ওনার বেশ সুনাম ছিল, খুব ইয়াং ম্যান ছিলেন আর কি। তো যার কারণে লাশ পুলিশ পরিবারকে বুঝিয়ে দেন। তো পরিবার বলেন যে আমরা অন্য একটা ভ্যানে চলে আসতেছি, তুমি লাশটা নিয়ে চলে আসো তাড়াতাড়ি। তো উনি বলেন যে আমার সাথে অন্য কোনো লোকের প্রয়োজন নাই, আপনারা নিশ্চিন্ত মনে বাসায় চলে যান, আমি লাশ নিয়ে চলে আসছি। তো সবাই বিশ্বাস করে তারা আগে আগে বাসায় চলে যান, লাশের অপেক্ষা করছিলেন বাড়িতে গিয়ে। তো উনি একাই লাশ নিয়ে আসছিলেন। তো কোনো কারণে ওনার প্রতিমধ্যে ওনার ভ্যানটা আবার একটু খারাপ হয়ে যায়, যার কারণে ও সেটা আবার মেরামত করে আবার ফিরতে ফিরতে আরেকটু দেরি, ঘন্টাখানেক দেরি হয়ে যায় আর কি, বেশ লেট হয়ে যায়। এটা আসলে অনাকাঙ্ক্ষিত ছিল যে এটা হবে, এমনিতেই টায়ার পাংচার হয়ে যায়, এগুলো ঠিকঠাক করতে। আবার সন্ধ্যার পরে একটু গ্রাম অঞ্চল, মেকারও পাওয়া যাচ্ছিল না, এই জন্য একটু দেরি হয়ে যায় আর কি। তো উনি ছিলেন লাশ নিয়ে। তো ওই বৈটাঘাটা গ্রামের মানে মাঝখান দিয়ে চলে গেছে, একটা খুব ভালো রাস্তা আর কি, পাকা রাস্তা। তো একটা জায়গায় একটা ব্রিজ রয়েছে। তো ব্রিজে ওঠার সময় বেশ মানে একটু উঁচু হয়ে ব্রিজে উঠতে হবে এবং নামার সময় আবার বেশ ঢালু। তো উনি যখন ব্রিজটা উঠবেন, তখন উনি ভ্যানের সিট থেকে নেমে হাত ধরে টেনে টেনে ব্রিজের উপরে ওঠানোর চেষ্টা করেন। হঠাৎ দেখছিলেন যে কি ব্যাপার, ভ্যানটা আটকে গেল কেন। তো পিছন দিকে তাকিয়ে দেখে মোটামুটি 6-7 বছরের একটা ছোট্ট মেয়ে, ফ্রক পরা একটা মেয়ে, সে মানে চুল এলোমেলো, সে 2 হাত ধরে ভ্যানটা টেনে ধরে রাখছে, মানে সে উঠতে দেবে না। তা উনি মনে করেছেন যে আশেপাশের মানে ওটা কিন্তু একদম মানে জনমানবহীন এলাকা ছিল না রাসেল ভাই, আশেপাশে ঘরবাড়ি ছিল। তো উনি চিন্তা করেছেন হয়তো আশেপাশের বাড়ির কোনো দুষ্টু মেয়ে সে এসে ওই ভ্যানটা টেনে ধরেছে। আচ্ছা। তো উনি খুব বকাঝকা করেন, এই এত রাত্রে কি করো, যাও চলে যাও। এবার ভ্যানে একটু ভার বেশি মনে হচ্ছে আগের থেকে। তো পিছন দিকে তাকিয়ে দেখেন ওই মেয়েটা ভ্যানের পিছনে মানে বসে আছে এবং পা দুলিয়ে বেশ মানে আয়েশ করে বসে আছে। তো উনি ওই ভ্যান দ্রুত গতিতে যাচ্ছিল, উনি ভ্যানটা একটু গতি কমিয়ে দিয়ে ব্রেক করে সাইডে নিয়ে এসে তখন বলেন, এই তুমি এখানে কি চাও, কি করো? তো ওই মেয়েটা কিছুই বলে না, শুধু হাসে আর কিছু বলে না। তো উনি বেশ আরো বকাঝকা করলেন যে যাও চলে যাও। তো তাও যায় না। শেষ পর্যন্ত উনি মানে এতটাই বিরক্ত হন যে উনি ভ্যানটা রেখে রাস্তার পাশে গিয়ে একটা লাঠি ভাঙেন।
একটা মানে গাছ ভেঙে একটা লাঠি তৈরি করে ওকে তাড়া করেন। বেশ দেখে যে মেয়েটা আবার চলে গেল, ওই লাঠি মানে তাড়া খেয়ে চলে গেল। তো উনি আবার ভ্যান চালানো শুরু করেন। তো এখন রাসেল ভাই আর একটা অদ্ভুত ঘটনা ঘটে, সেটা হচ্ছে উনি হঠাৎ করে কি মনে হচ্ছে পিছনে একটু নড়াচড়ার শব্দ। তো পিছন দিকে তাকিয়ে দেখেন ওই মেয়েটি ওনার ঠিক পিছনে বসে আছে, এবং সাধারণত ভ্যানে একদম ড্রাইভারের দুপাশে কিন্তু আমরা বসার জায়গা আছে ভ্যানে। ভ্যান কিন্তু রাসেল ভাই রানিং চলা অবস্থায় কিন্তু কখনো ড্রাইভারের পাশে ওটা বসা যায় না, থামার পরে তারপর উঠে বসতে হয় ধীরে সুস্থে। দেখে ওই মেয়েটি ওনার ঠিক পিছনে ওইভাবে বসে আছে। তো উনি এইবার রাসেল ভাই খুব ভয় পান। প্রথম দিকে উনি দুই সময় কখনোই মনে হয় নাই যে এটা অন্য কিছু হতে পারে। তো এখন উনি ভয় পান যে কি ব্যাপার, এরকম তো আসলে বসার কথা না, এটা নিশ্চয়ই অন্য কিছু। তো উনি দ্রুত ভ্যান থামিয়ে লাফ দিয়ে ভ্যান থেকে নেমে যান। নেমে যাওয়ার পরে তখন উনি তারপর একটু মনে সাহস সঞ্চয় করে বলতে থাকেন, এই তুমি কে, বলো। সে কিছুই বলে না। তারপর উনি আবার একটু মনে সাহস করে আয়াতুল কুরসি পড়ে ওই মেয়েটাকে আবার তাড়া করা শুরু করেন। রাসেল ভাই উনি দেখছিলেন যে মেয়েটা আবার দৌড়ে সে ব্রিজের উপর উঠে গেল, এবং ব্রিজের উপরে উঠে যাওয়ার পরে ব্রিজের দুই পাশটা সাধারণত রাসেল ভাই একটু উঁচু থাকে। তো ওই মেয়েটা নিচ দিয়ে তো পানি প্রবাহিত হচ্ছিল, মেয়েটা ওই উঁচু জায়গায় গেল এবং সুন্দর করে ওই পাশ থেকে সে ব্রিজের নিচের দিকে নেমে গেল। ঠিক যেমন রাসেল ভাই এমন যে বিল্ডিং এর ছাদ যেখানে শেষ হয়ে গেছে সেখান থেকে কেউ একজন হেঁটে আবার নিচে নেমে গেছে, ঠিক যেমন টিকটিকি বা মাকড়সা যেভাবে নেমে যায়। এবং দেখে কি ওই মেয়েটা ওই ব্রিজের পাশ থেকে নেমে ব্রিজের নিচ দিয়ে হেঁটে, মানে স্পাইডারম্যানের মতো, মানে মাথা নিচে দিয়ে হেঁটে আবার ওই পাশ দিয়ে উঠছে, মানে মনে হয় বৃত্তাকারে ব্রিজটাকে প্রদক্ষিণ করছে, এরকম কয়েকবার করছে। তখন রাসেল ভাই উনি এতটা ভয় পান, বলছেন উনি এবার খুব সাংঘাতিক কোনো কিছু একটা খপ্পরে পড়ে গেছেন। তো যেহেতু রাসেল ভাই প্রথমে বললাম জায়গাটা কিন্তু একদম জনমানব শূন্য ছিল না, আশেপাশে ঘরবাড়ি ছিল, তো উনি ওখানে ভ্যানটা রেখে দ্রুত বিভিন্ন বাড়ির যেদিকে আছে ঘরবাড়ি ওদিকে চলে যান। ওদিকে গিয়ে লোকজনের ডাকাডাকি করেন, কিছু লোককে বলেন যে এই সমস্যা, আপনি একটু সাথে আসেন, আমার সাথে একটা লাশ আছে, আপনাদেরই গ্রামের লোক, আর একটু সামনে বাড়ি। তখন ওরা সেই বাড়ির যারা আছে চিনতে পারেন যে হ্যাঁ ওই বাড়িতে একজন লোক মারা গেছে, ও তার লাশ, আচ্ছা চলো যাই। তো ওনারাও আসেন, এসে দেখা যাচ্ছে ওখানে ভ্যান বা লাশ কোনোটাই পাওয়া যাচ্ছে না। তো খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে পিছন দিকে ব্রিজের পাশে ওনার ভ্যান এবং লাশটা পড়ে আছে। তো লাশটা সবাই মিলে ভ্যান এবং লাশটা টেনে তুলেন উপরে। তো টেনে তোলার পরে রাসেল ভাই খেয়াল করেন যে লাশের হাত, তারপর পায়ের কাছে এবং ঘাড়ের কাছে মাংস খুবলে কেউ যেন উঠিয়ে নিয়েছে। তো সবাই বললো হয়তোবা এখানে শিয়াল বা কুকুর বা এই কাজটা করে, সবাই এতটুকুই বললেন। কিন্তু রাসেল ভাই মনে হচ্ছিল যে ঠিক মানে চাকু দিয়ে কেটে নিলে যেমন হয়, মানে অন্য জায়গায় অন্য শিয়াল বা অন্য কিছু কামড় দিলে তো আঁচড়ের দাগটা এরকম কিছু থাকে, ওরকম মনে হচ্ছে চাকু দিয়ে খুব সুন্দর ভাবে এটা কেটে নিয়ে গেছে, মানে মসৃণ ভাবে কেটে নিয়ে গেছে। রাসেল ভাই উনি লাশ নিয়ে যান, পরিবারের কাছে সব ঘটনা বলেন, তার এই ধরনের দুর্ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন। পরিবারের লোক যাক ভাই সমস্যা নেই, আপনি বেঁচে গেছেন, এটাই শুকরিয়া, তারাও বিষয়টা স্বাভাবিকভাবেই নেন আর কি। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনা। রাসেল ভাই আজকে যেই ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আমার ফার্মগেট ব্রাঞ্চের একজন স্টুডেন্ট, তো নাম হলো শরীফ। তো ওর কাছ থেকে ঘটনাটি পাওয়া। ঘটনাটি ঘটেছিল ওর দাদার সাথে। ওর দাদা মানে তৎকালীন সময়ে, ঘটনাটির সময়টা ছিল 1966 সালের দিকে। ওই সময় উনি ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, যেটা আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলি আমরা, তো ওই সময় ইস্ট পাকিস্তান রেজিমেন্টের নাম ছিল। তো ইস্ট পাকিস্তান রেজিমেন্টে উনি চাকরি করতেন। তো তখন চাকরিতে ঢুকেছেন, খুব বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন ঢুকেছেন। তো এর মধ্যে আসলে আমরা জানি যে 1965 সালের দিকে মানে পাকিস্তান এবং ভারতের সঙ্গে একটা যুদ্ধ হয় কাশ্মীর ইস্যুতে, এবং ওই 65 সালের যুদ্ধের প্রেক্ষাপটে কিন্তু বঙ্গবন্ধু 6 দফা দিয়েছিলেন। তার মধ্যে একটা দফা ছিল প্যারামিলিশিয়া বাহিনী গঠন, যা আমাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য। তো রাসেল ভাই পাকিস্তানি বাহিনী কিন্তু আমাদের এই অঞ্চলের নিরাপত্তার কথা চিন্তা না করলেও তাদের যে বর্ডার সেই চিন্তাটা কিন্তু তারা খুব ভালো মতোই করেছিল, যার কারণে ওরা যে কাজটা করত যে পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের যে বর্ডারটা ওটা নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য মানে ওদের জওয়ানদেরকে দিয়ে যতটুকু না কাজ করাতো বা যতটুকু ডিপ্লয়মেন্ট ওখানে করাতো, বাংলাদেশের ইস্ট পাকিস্তান রেজিমেন্ট থেকে জওয়ানদেরকে নিয়ে ওই দুর্গম পাহাড়ি এলাকায় তাদেরকে ডিউটি দিত। মানে ইচ্ছাকৃতভাবে তারা এই কাজটা করতো যাতে করে ওই ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে যাতে বাঙালিরা ডিউটিগুলো করে। তো ওই সময় 1966 সালের দিকে 65 যুদ্ধের শেষ হওয়ার পর আপনার
1966 সালের দিকে, তখন ইস্ট পাকিস্তান রেজিমেন্ট থেকে এক প্লাটুন সৈন্য একজন সেকেন্ড লেফটেন্যান্টের বাঙালি অফিসারের তত্ত্বাবধানে পাকিস্তানের যে ডুরান্ড লাইন, যেটা রাসেল ভাই, ডুরান্ড লাইন হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখা, যেটা অনেক আগে প্রায় 1893 সালের দিকে ডুরান্ড লাইনটা প্রতিষ্ঠিত হয়েছিল। তৎকালীন ব্রিটিশরা এটা করেছিল। তো ওই ডুরান্ড লাইনের রাসেল ভাই একটা জায়গা আছে, সেটা হলো পেশোয়ার এবং খাইবার পাস। খাইবার পাসটা হচ্ছে আপনার হলো আফগানিস্তানের মধ্যে পড়ে, এবং পেশোয়ারটা পাকিস্তানের মধ্যে। এই পেশোয়ার এবং খাইবার পাসের ঠিক মধ্যবর্তী যে ডুরান্ড লাইনের যে জায়গাটা ছিল, ওখানে খুবই দুর্গম একটা পাহাড়ি অঞ্চল ছিল। ওই জায়গাটাতে মানে পাহারা দেওয়াটা খুব কঠিন একটা কাজ ছিল। তো ওই জায়গাতে 2 প্লাটুন মানে আপনার সীমান্তরক্ষী মোতায়েন করা হয়। এর মধ্যে 1 প্লাটুন ছিল হচ্ছে পাকিস্তানি, আর 1 প্লাটুন ছিল বাংলাদেশি। তো ওখানে কোম্পানি কমান্ডার একজন পাকিস্তানি মানে মেজর ছিলেন। তো ওখানে বাংলাদেশি যে অফিসারটি সেকেন্ড লেফটেন্যান্ট পদমর্যাদা যিনি গিয়েছিলেন, তো উনি বাংলাদেশি সোলজারদেরকে নিয়ে ওখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওখানে মোটামুটি কোনো মতো থাকার মতো 2টা মানে বিল্ডিং এর মতো আছে। ওটাকে ঠিক আসলে বিল্ডিংও বলা যায় না, মানে একদম মানে কোন একটা বিল্ডিং এর ভগ্নাবশেষ বলা চলে আর কি। এর মধ্যে অপেক্ষাকৃত যেটা খুবই মানে জরাজীর্ণ, এইটাতে বাঙালি সোলজারদেরকে দেওয়া হয়, যে এটাতে তারা থাকবেন। আর যেটা অপেক্ষাকৃত ভালো সুন্দর, সেটাতে পাকিস্তানি সোলজারদেরকে দেওয়া হয়। তো তারা সেখানে তারা যে ওরকম জরাজীর্ণটাই পাবেন এরকমই তারা আশা করেছিলেন, যে তাদের ওখানেই তাদেরকে থাকতে দেওয়া হবে। তো আসলে ভাই ঘরটা কেমন ছিল, মানে যতটুকু বর্ণনা পেয়েছি, ওখানে আসলে ওরকম মানে থাকার মতো কোনো খাট বা ওরকম বিছানা সেখানে ছিল না। সেখানে সবাইকে ফ্লোরিং করতে হতো, 2 পাশে ফ্লোরিং করতে হতো, মাঝখান দিয়ে হাঁটার পথ ছিল। আমরা যখন হসপিটালে যেরকম দেখি আর কি, ওরকম জায়গাটা ছিল। 2 তলা বিশিষ্ট ঘর ছিল সেটা। তো ওখানে রাসেল ভাই এমন ভাবে রোস্টারটা তারা করেছিল, মানে ডিউটি শিডিউলটা পাকিস্তানিরা করেছিল, যে মানে 24 আওয়ার্সই তো সীমানা পাহারা দিতে হয়। তো সেখানে দেখা যেত যে সপ্তাহের 7 দিনের 5 দিনে রাত্রের ডিউটিটা পড়তো বাংলাদেশিদের। মাত্র 2টো দিন তারা রাত্রে ঘুমাতে পারত, আর 5 দিন মানে পাকিস্তানি সোলজাররা ঘুমানোর সুযোগ পেত। আবার দেখা যেত সকালবেলা যখন সকাল ভোরের আলো ফুটবে, তখন পাকিস্তানিদের সোলজারদেরকে ডিউটি দিত ঠিক বেলা 11টা পর্যন্ত পাকিস্তানি সোলজাররা ডিউটি করত। যখন সূর্য মাথার উপরে এবং বিকাল অবধি, ওই সময় বাংলাদেশি সোলজারদেরকে ডিউটি দিত, মানে প্রখর রোদের মধ্যে। পাহাড়ি অঞ্চল, দুর্গম এলাকা, প্রচন্ড পানি পিপাসা লাগে সেখানে, ওখানে ডিউটি দিত। মানে এইভাবে যখন আরামদায়ক সময়গুলোতে তাদেরকে ডিউটি দিত। এই জন্য দেখা যেত রাত্রেবেলা ঘুমানোর সময়টা তারা খুব কম পেতেন, মানে 2 দিন মাত্র রাত্রেবেলা একটু কন্টিনিউ তারা ঘুমাতে পারতেন। তো ওই রাসেল ভাই যখন ওই ঘুমানোর যে সুযোগটা ওনারা পান সপ্তাহে 2 দিনে, ওই সময় রাতের বেলায় ঘটনাটা মানে ঘটা শুরু করে। এখান থেকে আসলে ঘটনাটা শুরু। তো প্রথমে মানে যার সাথে ঘটনাটা ঘটে, তো উনি রাতের বেলা ঘুমিয়ে আছেন, হঠাৎ করে উনি ফিল করছিলেন যে খসখস খসখস শব্দ। তো অনেক সময় দেখা যায় খসখস কোনো জিনিস দিয়ে যদি ফ্লোর ঝাড়ু দেওয়া যায় যেরকম একটা শব্দ হয়, অমন শব্দ। তো উনি চিন্তা করছিলেন হয়তোবা এমনিতেই শব্দ আসছে, কিন্তু উনি ভালো করে কি মনে করে একটু শোয়া থেকে মাথা উঁচু করে দেখলেন শব্দটা কোথা থেকে আসে। আসলে একটু বলে রাখি, দুর্গম পাহাড়ি এলাকা, ওখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না। আর ওই সময় সেই 66 সালের কথা তো আরো ভয়াবহ অবস্থা, ইলেকট্রিসিটির কথা আজ কল্পনাই করা যায় না সেখানে। তো চাঁদের আলো ওই জানালা দিয়ে ঢুকতো, তো ওই অতটুকুতে রাতের বেলা যতটুকু দেখা যেত আর কি। তো রাতের বেলা ওই খসখস শব্দে তো উনি চাঁদের আলোতে দেখছিলেন যে ঠিক হাঁটার যে করিডোরটা, মানে 2 পাশে তো থাকার জায়গা, হাঁটার যে করিডোর, সেই করিডোর দিয়ে কিছু একটা মানে এই যে ক্রলিং করে আসছে, মানে হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। অনেক সময় আমরা দেখি যে হাতে অস্ত্র নিয়ে আর্মিরা যেভাবে মাটিতে ক্রলিং করে এগিয়ে যায়, ঠিক ওরকম করে মনে হচ্ছে কিছু একটা আসছে। আর সেটা দেখে যতটুকু মনে হচ্ছে মানে ছায়া মূর্তির মতো, মানে কালো কুচকুচে ছায়া মূর্তির মতো, কিন্তু আকারে বেশ বড়, ঠিক মানুষের মতোই কিছুটা মনে হচ্ছে আর কি। এরকম ক্রলিং করে আসছে এবং খসখস শব্দ হচ্ছে। তখন উনি প্রথম দিকে চিন্তা করছেন হয়তোবা মানে এমনিতে তো কম ঘুমানো হয়, হয়তোবা চোখে ওর নেই, হয়তোবা অন্য কিছু দেখছেন বা ভুল দেখছেন, এরকম কিছু। উনি দেখলেন না, আসলেই
ঠিক তখন ওনাদের কাছে কিন্তু রাসেল ভাই কিছু কিছু ছোট ছোট টর্চের মতো কিছু দেয়া হয়েছিল, মানে বাতি দেয়া হয়েছিল। তো ওই জিনিসগুলো ব্যাটারিতে চলতো। রাতের বেলা ডিউটি করার জন্য ওনারা ওই জিনিসগুলো ব্যবহার করতেন। তখন ওনার বিছানার পাশে, বালিশের পাশেই ওই জিনিসটা ছিল। উনি ওই জিনিসটা নিয়েই সাথে সাথে আলোটা জ্বালান। আলোটা জ্বালিয়ে দেখে না ওখানে কিছু নাই, সাথে সাথে শব্দটা, খসখস শব্দটাও মিলিয়ে যায়। তখন উনি চিন্তা করেন যে যারা সঙ্গী আছে তারা তো অনেক সারাদিন অনেক কষ্ট করেছে, ঘুমাচ্ছে, এখন আর তাদেরকে ঘুম থেকে জাগাবো না, সকালে বিষয়টা বলবো। তো সকাল হয়ে যায় রাসেল ভাই, উনি আসলে ওই কথাগুলো মানে বলার মতো সুযোগও পান নাই কাউকে, মানে এতটা প্রেসারে ছিল বিভিন্ন ব্যস্ততার মধ্যে যে উনি কাউকে যে কথাগুলো বলবেন সে সুযোগটাও পায় নাই। আর উনি বিষয়টা একটু অ্যাভয়েড করে যাওয়ারও চেষ্টা করছেন, যে এর বললে পারে হয়তো সঙ্গীদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হতে পারে, ভয় পেতে পারে, এই জন্য বলে নাই। আর তাছাড়া দেখা যাচ্ছে রাসেল ভাই এই ধরনের সশস্ত্র বাহিনীতে এই সমস্ত বিষয়গুলো কিন্তু কোনো উনি বলেনও নাই। এর মধ্যে রাসেল ভাই ওনারা খেয়াল করছিলেন যে ওনাদের যে পাকিস্তানি যারা, ওনাদের যে কলিগ যারা আছেন, যে সমস্ত জওয়ানরা ওনাদের সাথে ডিউটি করে, তারা তাদের চেহারা মলিন, তারা কিছু একটা নিজেরা কানাঘুষা করে কিন্তু ওদেরকে কিছু বলে না। তো ওনারা চিন্তা করেন কি ব্যাপার, ওদের কি সমস্যা হয়েছে যে ওরা কিছু বলে না কেন, বা ওরা জিজ্ঞেসও করে না। স্বাভাবিকভাবেই পাকিস্তানিরা বাঙালি সোলজারদেরকে কিন্তু বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করতো, বিভিন্ন আজে বাজে শব্দ ব্যবহার করে হেয় প্রতিপন্ন করতো। তো যার কারণে স্বাভাবিকভাবে এত ডিটেইলে না যে আমরা গল্পটা হ্যাঁ, তারপরে আমরা দেখা যেত যে আপনার ওরা ওই বিষয়টা আর বলে নাই, কিন্তু ওনারা ফিল করছিলেন যে কিছু একটা হচ্ছে। তারপরে আপনার পরবর্তী আবার যখন ওই রাতে যেদিন ঘুমানোর ডিউটি মানে এটা আসলো আর কি, আসার দিন, ওই দিন আরেকজন যিনি বাংলাদেশের জওয়ান ছিলেন উনি ওই দিন আরেকটা বিষয় ফিল করছিলেন। তো উনি ফিল করছিলেন মানে উনি যখন পরবর্তীতে বলেছিলেন সেটা হচ্ছে যে জানালা দিয়ে আবার দরজার নিচ দিয়ে এরকম ওই ক্রলিং করে, মানে জানালা দিয়ে টিকটিকি যেভাবে হেঁটে বেড়ায় ঠিক ওরকম করে দেয়াল বেয়ে বেশ কিছু জিনিস ছায়ামূর্তির মতো হেঁটে হেঁটে ওই সারা রুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। তো এই দৃশ্য দেখে উনি আসলে চিৎকার করে ওঠেন এবং সব সঙ্গী সাথীদের ঘুম ভেঙে যায়। আচ্ছা, তো ঘুম ভেঙে যাওয়ার পর তখন তারা উঠে দেখে কিছুই নাই। তখন তাদের মানে আসলে কি ওখানে কিছু ছিল না? না, ওখানে দেখে যে না কিছু নাই। আলো জানানোর পর ইন্টারেস্টিং। তখন আর কি প্রথম যিনি দেখেছিলেন উনি বলেন যে হ্যাঁ আমিও তো একদিন এরকম দেখেছিলাম, কিন্তু কাউকে তো বলি নাই, তোমরা ভয় পাবা এই চিন্তা করে কাউকে বলি নাই। তখন বলে যে আসলে এখানে কোনো সমস্যা আছে। কিন্তু ওনাদের ওই রাতের বেলা চিৎকার চেঁচামেচিতে ওই পাশের যার বিল্ডিং এ ছিল ওনারাও চলে আসেন যে কি হয়েছে। তখন এই ধরনের বিষয়, তখন বিষয়গুলো শেয়ার হয়, তখন একে অন্যের সাথে শেয়ার করেন, হ্যাঁ আমাদের ওখানে ওই ধরনের সমস্যা হচ্ছে, আমরাও দেখছি কিন্তু তোমাদেরকে বলি নাই। তখন বিষয়টা মানে পুরো ক্যাম্পে একটা আলোচিত বিষয় হয়ে দাঁড়ায় যে এরকম ঘটনা দুই জায়গাতেই ঘটছে, এখন কি করা যায়। তখন ওখানকার অফিসার যিনি ছিলেন উনি দিলেন যে রাতের বেলা পাহারা বসাতে হবে, পাহারা বসে দেখি কেউ আসে কিনা, এরকম রাতের বেলা আমরা পর্যায়ক্রমে ডিউটি দেবো। তো ওই ডিউটির দায়িত্ব রাসেল ভাই বাংলাদেশের সোলজারদেরকে দেওয়া হয় যে রাতের বেলা তোমরা ডিউটি দিবা এই ভয়ঙ্কর একটা কাজে। তখন ওনারা ডিউটিতে বসেন। তো বসার পরে রাসেল ভাই একজন বাংলাদেশি জওয়ান যিনি, তো উনি যখন ডিউটি দিচ্ছেন রাতের বেলা হঠাৎ করে দূর থেকে উনি লক্ষ্য করছিলেন যে রাসেল ভাই যে অনেক সময় আমরা দেখি যে রাতের বেলা কুকুর বা বিড়ালের চোখগুলো জলজল করে, তখন উনি দূর থেকে ফলো করছিলেন যে অনেকগুলো চোখ জলজল করছে। তো দেখে মনে হচ্ছিল যে নেকড়ের চোখ এরকম মনে করছিল উনি। তখন উনি চিন্তা করেন হয়তো পাহাড়ি নেকড়ে হতে পারে, অ্যাটাক করার জন্য রাতের বেলা আসতে পারে। এই চিন্তা করে উনি নেকড়েদেরকে তাড়ানোর জন্য উনি ফায়ার করেন। তো উনি দেখলেন যে ফায়ার করলে তো নেকড়েরা চলে যাওয়ার কথা, কিন্তু তা কিন্তু হচ্ছে না, বরং চোখ যেখানে দেখেন যে 10টা ছিল সেখানে মনে হচ্ছে এখন 20টা, কিছুক্ষণ পরে আরো বাড়ছে, কিন্তু এবং চোখগুলো মনে হচ্ছে আস্তে আস্তে কাছে আসছে, আরো বেশি জলজল করছে। তখন উনি আবার ফায়ার করেন, কিন্তু ফায়ারে আসলে কোনো লাভ হয় না, মানে ওই জিনিসগুলো যায় না, বরং আরো কাছে আসছে এমন মনে হচ্ছে। তখন উনি আসলে সত্যি ভয় পেয়ে যান মারাত্মক, তখন উনি সেন্সলেস হয়ে যান ওখানে। ফায়ারের শব্দে যখন অন্যরা প্রথম দিকে মনে করেছিল যে হয়তো বা এমনি অনেক সময় সতর্কতামূলক ফায়ার করা হয়, কিন্তু যখন বারবার ফায়ার করছিলেন তখন লোকজন চলে আসে যে কি হয়েছে, বা দেখুন উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন, বা তাকে উদ্ধার করা হয়। তখন উনি ঘটনাগুলো বলেন রাসেল ভাই। এরপর রাতের বেলা রাসেল ভাই যখন ওনারা ডিউটিতে যেতেন তখন অনেক বড় আকৃতির মানে পাহাড়ি কুকুরের মতো রাতের বেলা কুকুর দেখতেন ওনারা, কিন্তু লোকাল যে সমস্ত লোকজন ছিল তাদের কাছে শুনে বলে যে আমরা কিন্তু কখনোই এই ধরনের জিনিস দেখি নাই, স্থানীয় যারা
তাদের সাথে যখন কথা বলেছে, তারা বলেছে আমরা কখনো এই ধরনের কোনো জিনিস দেখিনি। কিন্তু রাসেল ভাই এইখানে তাহলে কি এমন ঘটনা আছে যার কারণে ওরা এই বিষয়টা দেখছেন? পরবর্তী লোকালি লোকজনের কাছ থেকে জানা যায় ওখানে একটা ছোটখাটো একটা জনপদের মতো ছিল। জি। জনপদের মধ্যে ছিল, হঠাৎ কোনো একটা কারণে, কোনো একটা অসুখে, কি অসুখ কেউ বলতে পারে না, হঠাৎ করে কোনো একটা অসুখের কারণে ওই জনপদের প্রায় সবাই মারা যায়। অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, হাতে গোনা যে কয়েকজন জীবিত ছিল, ওনারা ওই জায়গা ছেড়ে চলে যায়। আর ওই যে বিল্ডিং গুলো রাসেল ভাই যেটা ছিল, ওনারা যেটা থাকতেন, এটা কিন্তু ওই জনপদেরই, মানে যেগুলো একটু পাকাপোক্ত বাড়ি ছিল ওইটা। কিন্তু কি যে অসুখ ছিল বা কি হয়েছিল এখনো পর্যন্ত কেউ জানে না। এরপর থেকে রাসেল ভাই ওই জায়গাতে ডিউটি দেওয়া বন্ধ করে দেওয়া হয়, ওনারা ওখান থেকে চলে আসেন। তারপরে ওইখানকার অবস্থা যে কি আর পরবর্তীতে জানা যায় নাই, কারণ ওটা তো আমরা তো স্বাভাবিকভাবে পাকিস্তানের ওই জায়গাতে কি হবে স্বাভাবিক জানার কথাও না। তো এটাই ছিল রাসেল ভাই ঘটনা। রাসেল ভাই, আমি সরাসরি ঘটনাতে চলে যাই। এই ঘটনাটি, এটা আমার এক খালা আমাকে বলেছিলেন। ঘটনাটির স্থান হচ্ছে ফরিদপুরের নগরকান্দা এলাকাতে। তো যেই ফ্যামিলির সাথে ঘটেছিল তারা অত্যন্ত রক্ষণশীল এবং খুব ধার্মিক একটা ফ্যামিলি। তো ফরিদপুর নগরকান্দার যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছিল, ওই জায়গায় একজন মানে তারা বেশ অবস্থাশালী ছিলেন। তো দেখা যাচ্ছে যে ওই পরিবারের একটা সন্তান ছিলেন, উনি আবার মাদ্রাসায় লেখাপড়া করেছিলেন। তো উনি দেখা যাচ্ছে যে যেহেতু অত্র এলাকায় নিজেদের অনেক জায়গা জমি ছিল এবং ভালো প্রভাব প্রতিপত্তি তাদের ছিল, তো উনি নিজের জায়গা জমি দেখাশোনা করতেন। আর ওনাদের নিজস্ব একটা মসজিদ তৈরি করেছিলেন, ওই মসজিদে উনি ইমামতি করতেন। তো যেহেতু উনি পরিণত বয়সে চলে গিয়েছিলেন, এই জন্য পরিবার থেকে ওনাকে একটা ধার্মিক পরহেজগার মহিলা থেকে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হয়। তো বিয়ের পর থেকে রাসেল ভাই ঘটনাটা শুরু হয় আর কি। তো ঘটনাটি মানে তার ওয়াইফের সাথে ঘটতে থাকে। তো তার ওয়াইফের সাথে উনি যখন প্রথম বাসর রাত্রে ওনার যখন একই খাটে শুয়েছেন, তো ওনার ওয়াইফ হঠাৎ করে লক্ষ্য করলেন যে ওনার হাজবেন্ড কোনো কথা ছাড়াই হঠাৎ করে শুয়ে পড়লেন এবং শোয়ার সাথে সাথে উনি ঘুমিয়ে পড়েছেন। তো এটা ওনার কাছে খুব অদ্ভুত ব্যাপার লাগলো যে বিয়ের আগে তো তার সাথে আমার ওইভাবে দেখাও হয় নাই, কথা হয় নাই। তো উনি কোনো কথাবার্তা না বলেই হঠাৎ করে শুয়ে পড়লেন, উনি মনে একটু কষ্ট পেলেন আর কি। তো যাই হোক, উনিও পাশে শুয়ে পড়লেন। শোয়ার 3 থেকে 4 মিনিটের মাথায় ওনার ওয়াইফ হঠাৎ ওনার পিঠে খুব জোরে একটা আঘাত অনুভূত হলো আর কি, এবং ওই আঘাতে উনি বিছানা থেকে ঠাস করে নিচে পড়ে যান। আচ্ছা। এবং উনি দেখেন যে বিছানায় তার হাজবেন্ড ছাড়া আর কেউ নাই। তাহলে তাকে আঘাতটা করলোটাকে? তখন উনি চিন্তা করেন তার হাজবেন্ড তার সাথে কথা না বলেই শুয়ে পড়েছে, হয়তোবা তাকে তার পছন্দ না, এরকম অনেক অসংখ্য চিন্তা তার মাথায় চলে আসতে থাকে। এবং তো চিন্তা করে তার হাজবেন্ড তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কিন্তু উনি ভালো করে খেয়াল করেন তার হাজবেন্ড ঘুমাচ্ছেন। তো আসলে কি কিছু ঘুমাচ্ছে নাকি অভিনয় করছে, এটা দেখার জন্য একটু পরীক্ষা করেন, দেখেন যে না, সে আসলেই ঘুমাচ্ছে। উনি তাহলে চিন্তা করেন যে তাহলে আমাকে ধাক্কাটা কে দিল। তো উনি অনেক 7-5 ভেবে পরবর্তীতে ঘুমায় পড়েন। সারা রাত্রে আর কোনো ঘটনা ওনার সাথে আর ঘটে নাই। পরের দিন ওনার হাজবেন্ডকে এই বিষয়ে কিছু বলেনও নাই। দেখেন ওনার হাজবেন্ড একদম স্বাভাবিকভাবে তার সাথে কথা বলছে। তো উনি বিষয়টা গোপন করেন যে উনি আর এই বিষয়টা আর ওনার হাজবেন্ডকেও বলেন নাই বা ওর বাসার অন্য কোনো সদস্যদেরকেও বলেন নাই যে ধরনের ঘটনা ঘটেছে। রাসেল ভাই, পরের দিন একটা ঘটনা ঘটে। ঠিক এর পরের দিনই যে ওনার হাজবেন্ডের পাশে উনি ঘুমিয়ে আছেন। তো ওনার হাজবেন্ড যেই পাশে আছেন আর কি, ওনার পাশে ঠিক তার অপোজিট পাশ থেকে একটি শক্ত হাত ওনার শরীরের উপর এসে পড়ে। তো উনি চোখ বন্ধ করে শুয়েছিলেন। তো ওনার হঠাৎ করে এরকম শক্ত হাত ওনার শরীরে আসার পরে স্বাভাবিকভাবে উনি একটু চোখ খোলেন। আসলে ভাই ওই সময় ওই এলাকায় কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটি ছিল না। ওনারা যেটা করতেন সেটা হলো হারিকেনের আলোটা অনেক কম করে দিয়ে তারপরে ঘুমাতেন আর কি। আচ্ছা। হালকা আলো থাকতো ঘরে, এরকম আর কি। তো উনি চোখ খুলে যতটুকু হালকা আলো দেখতে পেলেন ওনার হাজবেন্ড ওনার পাশে শুয়ে আছে, কিন্তু তার দুটো হাতই তার সাথে আছে, তার ওয়াইফের গায়ে উনি হাত দেন নাই। কিন্তু এই হাতটা কোথা থেকে আসলো? তো উনি এই চিন্তা করে একটু ভয়ে ভয়ে ওনার পেছন ফিরে তাকিয়েছেন। তো পেছন ফিরে তাকানোর সাথে সাথে রাসেল ভাই, উনি অতটুকু অন্ধকারের মধ্যে, যতটুকু আলো আছে ঘরের মধ্যে, ততটুকু আলোর মধ্যে কালো কুচকুচে এবং খুব মোটা টাইপের কিন্তু ছোট আকৃতির কিছু একটা দেখতে পান উনি।
যার চোখগুলো জল জল করছিল, যে বিড়াল বা কুকুরের রাত্রেবেলা যেভাবে চোখ জল জল করে, এটা দেখে উনি মানে প্রচন্ড জোরে একটা চিৎকার দেন। তো চিৎকার দেওয়ার সাথে সাথে আশেপাশ থেকে লোকজন চলে আসে, মানে তার পাশের যেই শ্বশুর শাশুড়ি যে পাশে ছিল বা অন্যরা যারা আত্মীয় তারা চলে আসে দরজা ধাক্কায়। তো অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওনার হাজবেন্ডের কিন্তু ঘুম ভাঙছিল না, উনি ঘুমাচ্ছেন। পরে ওনার ওয়াইফ উঠে দরজা যখন খুলে দেন, খুলে দেওয়ার পর তার হাজবেন্ডকে ডেকে তোলা হয়, তখন সব ঘটনা বলা হয়। তখন সবাই বলে যে না, এরকম তো হওয়ার কথা না, তো তোমার মনের ভুল। তখন ওই যে বিয়ের প্রথম রাত্রে যে বিষয়টা ঘটেছিল তখন সবাইকে বলেন। তখন ওনার হাজবেন্ড বলে না, তো আমি এই ধরনের কোনো কাজ করি নাই, এটা আমি কেন করব, এরকম সে বলতে থাকে। তখন সবাই তাকেই দোষারোপ করে, তোমার একটা মনের ভুল, দুঃস্বপ্ন দেখেছো, নতুন বাড়িতে এসেছো বিয়ের পরে, হয়তো এরকম মনের ভুল হচ্ছে, টেনশন করতেছো, যাদের বাড়িতে রেখে আসছো তাদের জন্য একটু মন খারাপ লাগছে, এরকম অনেকে কথা বলে থাকে, একটা বুঝ দেয় আর কি। 3 দিনের দিন রাসেল ভাই আর একটা ঘটনা ঘটে। আচ্ছা, সেটা হলো, যেহেতু আমরা জানি যে গ্রামের ওয়াশরুম গুলো একটু বাসার থেকে একটু সাইডে হয় আর কি, এটা তো আমরা সবাই জানি। তো উনি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছেন, কিন্তু হাজবেন্ডকে অনেক ডাকাডাকি করছেন। অদ্ভুত ব্যাপার, তার ঘুমই ভাঙে না, মানে তার খুব অবাক লাগে যে উনি শোয়ার সাথে সাথে ঘুমায় পড়েন এবং তাকে ডাকলে উনি উঠতে পারেন না, মানে এটা কেমন ঘুম। তো উনি কিন্তু বাড়ির অন্য সদস্যদেরকে জিজ্ঞেস করেছেন উনি কি আগের থেকে এইভাবে ঘুমান কিনা। তখন সবাই বলে না, তো তার ঘুম তো এরকম না, তার ঘুম তো পাতলা, সে ফজরের নামাজ পড়ায়, সে ওঠে, ঘুম তো পাতলা, তো এরকম হচ্ছে কেন। আর আসলে বিয়ের পর থেকে যে সমস্যা হচ্ছিল, ওনার গভীর ঘুমের কারণে উনি কিন্তু এই নামাজ পড়াতেও মানে ব্যাহত হচ্ছিল, এই সময়টা উনি ঠিকঠাক মতো উঠতে পারতেন না। এটা উনি নিজেও খুব অবাক হচ্ছিলেন যে আমার হঠাৎ করে বিয়ের পরে ঘুমটা বেড়ে গেল কেন, এটা উনি নিজেও খুব অবাক হচ্ছিলেন, কিন্তু এর কোনো সমস্যার সমাধান উনি খুঁজে পাচ্ছিলেন না। তো যাই হোক রাসেল ভাই, 3rd ডেতে যখন উনি ওয়াশরুমে যাবেন তখন ওনার হাজবেন্ডকে খুব ডাকাডাকি করেন। তখন যখন উঠলো না, তখন উনি হাতে হারিকেনটা নিয়ে যে বাসার দরজাটা খুলে মানে উঠান, মানে বাড়ির যে বারান্দাটা আছে বারান্দা থেকে একটু নিচে নামলেন। নামার সময় ওনার মনে হলো ওনার মুখের সামনে, ধরেন যে আমরা যদি একটা কাপড়, মানে পাতলা কাপড় যদি সামনে ঝুলিয়ে রাখি, যদি পাতলা কাপড়টার সামনে দিয়ে মানে পার হয়ে চলে যাই, সেটা যদি আমাদের মুখের সাথে ছোঁয়া লাগে, ঠিক যেমন মনে হয়। তো উনি যখন বাসা বারান্দা থেকে নিচে নেমেছেন তখন মনে হলো খুব পাতলা কিছু একটা, চুলের মতো বা কিছু এরকম নরম কিছু, উনি পার হয়ে চলে গেলেন। তখন উনি যেতে যেতে হঠাৎ করে চিন্তা করলেন যে কি ব্যাপার, আমি তো রাত্রে ঘুমানোর আগে বারান্দায় যে সমস্ত কাপড়গুলো রেখে দিয়েছিলাম শুকানোর জন্য, সেগুলো আমি ঘরে নিয়ে গেছি, তো কোন কাপড়টা রেখে গেলাম আবার ভুল করে, দেখি তো একটু তাকিয়ে। তুমি আসলে ঘুরে তাকান যে আসলে ওখানে কোন কাপড়টা ছিল। উনি আসলে ঘুরে তাকানোর সাথে সাথে উনি দেখেন যে একটা লোক, ঠিক বাদুর রাসেল ভাই যেভাবে মাথা নিচের দিকে পা উপরের দিক দিয়ে ঝুলে থাকে, ঠিক ওরকম ভাবে একটা কালো মোটা এবং বেটে টাইপের একটা লোক পা উপরে এবং মাথা নিচের দিক দিয়ে ঝুলছে, এবং তার মাথার চুলগুলো একটু বড়, যেগুলো এরকম নিচে মানে ঝুলেছিল, এবং উনি যখন মানে পার হচ্ছিলেন তখন চুলটা পার হয়ে আসছেন। তো যখনই রাসেল ভাই দৃশ্যটা দেখেন, সাথে সাথে উনি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার বাসার অন্য সদস্যরা তাদের চিৎকার শুনে চলে আসে, তাকে যখন সেন্স ফেরানো হয় তখন সবাইকে ঘটনাটা বলেন। তখন রাসেল ভাই যেহেতু বেশ কয়েকটা এরকম ঘটনা ঘটছিল, তখন ওনার হাজবেন্ড, যে উনিও তো মসজিদের ইমাম সাহেব, উনিও টুকিটাকি তদবিরের কাজ করতেন। তো উনি ওনার ওয়াইফের উপরে কিছু তদবিরের কাজ করে উনি যেটা ফিল করেন, দেখে যে ওনার ওয়াইফের কোনো জিন বা এই টাইপের কোনো সমস্যা নেই। তখন উনি যখন ওনার পরিবারের সদস্যদেরকে বলেন যে না, আমি তো আমার ওয়াইফের কোনো জিন বা এই টাইপের কোনো সমস্যা দেখলাম না, তখন বাড়ির প্রত্যেক সদস্য বলেন যে ইনার মাথায় কোনো সমস্যা আছে, তাহলে উনি মেন্টালি হয়তো সিক, তার ওয়াইফ, এরকম সবাই বলতে থাকেন। এবং সবাই এইরকম চিন্তা ভাবনা করার কারণে সবাই তার সাথে এক ধরনের একটু অন্যরকম আচরণ করতে শুরু করেন, যেটা তার মনে খুব একটা ক্ষোভ সৃষ্টি করে আস্তে আস্তে, মানে সে মনে খুব কষ্ট পেতে থাকেন। রাসেল ভাই 4th দিন ঘটে আর একটা ঘটনা। সেটা হচ্ছে যে এই উনি ওইখানে কিন্তু রাসেল ভাই ওনাদের বিশাল এলাকা নিয়ে বাড়িটা ছিল, ওই মহিলার হাজবেন্ডের, মানে ওনার শ্বশুর বাড়ির আর কি, ওই যেই বিশাল একটা পুকুর পাড় ছিল, একদম চারদিকে ঘেরা ছিল, বাইরের লোক এলাও ছিল না, যেহেতু ওনারা খুব কনজারভেটিভ ফ্যামিলি ছিলেন, বাইরের লোক এলাও ছিল না। তো ওনারা পুকুরেই গোসল করতেন সাধারণত,
পরে আর কি। তো ওই সময় উনি গোসল করতে গেছেন, ওনার ওয়াইফ আর কি। তো গোসল করতে যাওয়ার পর গোসল করে যখন উঠে আসছেন, হঠাৎ করে ওনার মাথার চুল আবার অনেক বড় ছিল। তো ওই চুল ধরে মানে মনে হলো একটা টান অনুভূত হয় ওনার। তো উনি চিন্তা করলেন হয়তোবা এত মানে নিচে চুল তো আমার এত বড় না যে নিচে কোথাও ডালের সাথে বা বেঁধে যাওয়ার কথা। তো উনি তাকান যে কি আমার চুলে টান লাগলো কিসে, যে উনি উঠতে পারছিলেন না কেন। হয়তো উনি হাঁটু পর্যন্ত মানে ওনার হাঁটু জল যে পর্যন্ত ছিল ওই পর্যন্ত উঠেছেন, তারপরে ওনার চুলে টান অনুভব করেন। তো যখনই টান অনুভব করেন পিছন দিকে তাকিয়ে দেখেন ওই দিনই উনি ফার্স্ট মানে দিনের বেলা এই জিনিসটা উনি দেখেন আর কি। দেখেন ভয়ঙ্কর চেহারার, কালো কুচকুচে চেহারা। তো দিনের বেলা চোখ দুটো দেখা যাচ্ছে স্পষ্ট লাল টকটকে এবং খুব বেটে আকৃতির, যতটুকু উনি বুঝছিলেন যেন চুলটা ধরে রেখেছে, ওনাকে উঠতে দিচ্ছে না পুকুর থেকে। তখনও ওইখানে উনি চিৎকার দিয়ে পানির মধ্যেই সেন্সলেস হয়ে পড়ে যান। ওই পাশ দিয়ে আবার ওনার শ্বশুরবাড়ির আরেকজন লোক যাচ্ছিল, তো উনি দেখে যে উনি পানির মধ্যে পড়ে গেলেন। উনি আর কাউকে দেখেন নাই, ওই লোকটা যে উনি চুলকে ধরেছিল বা কি। তখন তাড়াতাড়ি করে সবাইকে ডাকাডাকি করে তারা ওখান থেকে তোলা হয়। তোলার পরে তাকে আবার ট্রিটমেন্ট করে যখন জ্ঞান ফেরানো হয় তখন উনি সব বিষয়গুলো উনি বলেন। তখন বলার পর যেহেতু উনি বারবার এই কথাগুলো বলছিলেন, তখন ওনার হাজবেন্ড চিন্তা করলেন আচ্ছা ঠিক আছে, তারও হঠাৎ করে রাত্রেবেলা এরকম ঘুম বেড়ে যাওয়া এটা উনি স্বাভাবিকভাবে নিতে পারছিলেন না। তখন উনি চিন্তা করছেন আচ্ছা ঠিক আছে আমিও যাই, আমি একটু ট্রিটমেন্ট করে অন্য কারো কাছে যাই, দেখি কি অবস্থা হয়। তখন উনি খুব ভালো একজন হুজুরের কাছে নিয়ে যান, যে ওই সময়ে ওনার অত্র এলাকায় বেশ মানে নাম করা একজন হুজুর ছিলেন, বিশেষ করে জিন বা এই প্যারানর্মাল বিষয়গুলো উনি ট্রিটমেন্ট করতেন। আরো অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, উনিও কিন্তু তার ওয়াইফকে দেখে মানে পরীক্ষা নিরীক্ষা করে বলে না আপনার ওয়াইফের তো এই ধরনের কোনো সমস্যা নেই, উনি তো দিব্যি সুস্থ লোকই মনে হচ্ছে, ওনার অন্য কোনো সমস্যা আছে। তো এর কারণে মানে ওই মহিলা আরো বেশি মানে সমস্যায় পড়ে যান তার মানে শ্বশুরবাড়ির পরিবারের কাছে, যেহেতু তার মানসিক সমস্যা বলে মানে হুজুররা হিসাবে বলে দিচ্ছেন। তো এতে করে তো উনি মানে পাগল হিসাবে আখ্যায়িত হয়ে যাচ্ছেন। তো যার কারণে সংসারেও একটা অশান্তি শুরু হয়। কিন্তু রাসেল ভাই উনি কিন্তু হাল ছাড়েন নাই, মানে ওই মহিলা উনি চিন্তা করছেন না এটা আমি তো মানে ঠিক আছি, এটা তো। কিন্তু আসলে আরেকটা বিষয়, ওনার হাজবেন্ড যিনি উনি যে দেখতেছিলেন যে সে যদি পাগলই হবে তাহলে অন্যান্য আচরণও তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কিন্তু তা কিন্তু হচ্ছে না, একদম স্বাভাবিক, একদম স্বাভাবিক। তো ওনার হাজবেন্ডও ঠিক একটা মেনে নিতে পারছিলেন না কথাগুলা। উনি চিন্তা করছেন নিশ্চয়ই এমন কোনো ঝামেলা আছে যেটা হয়তো আমরা ধরতে পারছি না। তো ওনার হাজবেন্ড ওনার সাপোর্টে ছিলেন, পরিবারের অন্য সদস্যরা ওনার এসে চলে গেলে ওনার হাজবেন্ড সাপোর্টে ছিলেন। তো অত্র এলাকায় মানে ওই জামানার মানে বিশেষ করে 70-এর দশকের খুব নামকরা একজন পীর সাহেব ওনাদের এলাকায় আসেন। তো ওনার কাছে তাকে নিয়ে যান এবং সব ঘটনা খুলে বলেন। খুলে বলার পর তখন ওই পীর সাহেব বলেন যে আমাকে একটু সময় দিতে হবে, আমার অনুগত যেই আমার ভক্ত যে জিনরা আছে আমি ওদের কাছ থেকে একটু তথ্য নিয়ে দেখি আসলে ঘটনাটা কি, তারপর আমি একটা ডিসিশন দেবো বা কোনো ট্রিটমেন্টের কথা বলবো আর কি। তো রাসেল ভাই 3-4 দিন পরে তার সাথে যোগাযোগ করতে বলেন আর কি, তার এলাকায় গিয়ে। তো 3-4 দিন পরে এলাকায় যখন তার সাথে গিয়ে যোগাযোগ করা হয় তখন বলে যে আসলে তুমি তো মাঝে মাঝে মানুষের ছোটখাটো কিছু ট্রিটমেন্ট করো, তো এরকম একটা ট্রিটমেন্ট করার সময় একটা জিনের খুব ক্ষতি হয়ে যায়, সে জিনটা একজনের সাথে ছিল, তুমি সেটা ট্রিটমেন্ট করতে গেছে, তুমি না বুঝেই বেশ কিছু কাজ করে ফেলেছিলা যেটা এমনি সহজভাবে করা যেত, কিন্তু তুমি না বুঝে এমন কিছু কাজ করে যেটা জিনের ক্ষতি হয়ে যায়, এই জন্য সে তোমার প্রতি খুব ক্ষিপ্ত। কিন্তু তুমি যেহেতু মানে সবসময় কোরআন তেলাওয়াত করো, রেগুলার মানে নামাজ পড়াও, তোমার কাছে ঠিক অতটা ঘেঁষতে না পারলেও তোমার ওয়াইফের উপর তার প্রতিশোধ নিচ্ছে। এখন এটা সমাধানটা তাহলে কি? তো সমাধান হচ্ছে ওই জিনের সাথে, জিনটা রাসেল ভাই এতটাই শক্তিশালী যে অন্যান্য হুজুরা মানে তার উপস্থিতি টের পায় না, যেটা যে জিন রিলেটেড সমস্যা উপস্থিতি টের পায় না। পরবর্তীতে ওই মানে পীর সাহেব যিনি উনি সরাসরি ওই জিনের সাথেই কথা বলেন। কথা বলার পর তাকে ওই জিনকে বোঝাতে সক্ষম হন এবং জিন কথা দেয় যে সে এটা ছেড়ে উনি চলে যাবে। এবং আস্তে আস্তে রাসেল ভাই ওই মহিলা সুস্থ হয়ে গিয়েছিল এবং মানে আমার কাছে যতদূর তথ্য আছে তো ওনার মহিলার হাজবেন্ড এবং উনি এখন ওনারা জীবিত আছেন।